মর্নিং মর্নিং সবাইকে মর্নিং। তো আজ আমাকে প্রথমবার হলে এরকমভাবে কে কে দেখছে ভাই হাত তোলো। বাহ ফাটাফাটি। তো যারা যারা হাত তুলছি তাদের জন্য সবাইকে একবার ক্লাস দেওয়া উচিত। আমি যখন প্রথমবার এসেছিলাম আমার ক্ষেত্রে ঠিক এরকমটাই হয়েছিল। যখন আমি এসেছিলাম আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল হলে যে কে কে প্রথমবার এসেছে, আমি হাত তুলেছিলাম। তো যখন এরকম হাত তালি দেওয়া হয়েছিল আমি একটু অবাক হয়েছিলাম। কেন? কারণ সিস্টেমে আসার আগে আমি শুনেছি যখনই কোনো জায়গায় একটু ভালো জায়গায় চান্স পাই আমরা, তো তখন সেখানে কি দেখেছি যে নতুন নবাগতদের উপরে কি চলছে, র্যাগিং চলে, বিভিন্ন রকম টর্চার চলে। যেমন বড় বড় ডিগ্রি যেখানে ইঞ্জিনিয়ারিং কোর্স হয়, যেখানে আইবিএর উপর কোর্স করা হয়, যেখানে এমবিএর উপর কোর্স করা হয়, হিসাব জায়গায় এই ধরনের কথা শুনি। যখন এখানে আসি তখন দেখেছি যখন কেউ নবাগত হয়, নতুন কেউ আসছে, তখন দেখি সব তালিবাই সম্মান জানে। তাই এটা কিরকম হলো? আমার জিনিসটা বিশাল লেগেছিল, বিরাট লেগেছিল যে একটা প্রথম একটা জায়গায় এমন একটা যেটা সব থেকে আলাদা পুরো একটা সমাজ। এবার যখন আমরা কাজটা যখন শুরু করেছিলাম, তো এরকম কিছুদিন আগে এরকম কিছু ভাই আমাকে জিজ্ঞাসা করছিল, ভাইকে জিজ্ঞাসা করছিলাম যে যারা নতুন কাজ শুরু করে, যে ভাই কাজটা কেমন লাগে। আমি এরকম অনেক যাকেই প্রথমবার জিজ্ঞাসা দেখি সবাইকে একটা কথা জিজ্ঞাসা করে, ভাই কাজটা কেমন লাগে। তো সবাই একটা কথাই বলে, এটা না কাজটা ভালো লাগে। কেউ বলে না ভালো খারাপ লাগে, কেউ বলবে। কিন্তু যখন আমি যখন সিস্টেমে এসেছিলাম, যখন সত্যিকারের কথা যদি বলা যায় যে আমার কিন্তু কাজটা ভালো লাগেনি। কেন ভালো লাগেনি? এর পেছনে কিছু কারণ ছিল। তো সেখানে আমার ব্যাকগ্রাউন্ড জানতে হবে, যে ভালো না লাগার কারণ জানতে হয়। ব্যাকগ্রাউন্ডটা কিরকম ছিল? আমি এমন একটা ছেলে ছিলাম যে অত্যাধিক লেভেলের লাজুক ছিল, ভীতু ক্যাটাগরির একটা ছেলে ছিল। এমন লাজুক ছিলাম, এমন ভীতু ছিলাম যে লাইফে এমন এমন কিছু ঘটনা আছে যেরকম যখন কাউকে শেয়ার করি সে হেসে হেসে গড়াগড়ি খায়। আমার একটা ঘটনা আছে যে আমি আমার মামার বাড়িতে গিয়েছিলাম একটা অনুষ্ঠানে। তো জীবনের দ্বিতীয়বার আমি আমার মাসিকে দেখেছি। তার আগে একবার কখন দেখেছি আমার মনে নেই। তো একদিন কী করেছে, মাসি আমাকে দূর থেকে হাতছানিকে ডাকছে, আয় বাবা আয়। তাই ভাবছি যে অচেনা একটা মহিলা আমাকে ডাকছে, এর মানে আমি পালিয়ে গেছি ওখানে। আর যখন আমি পালিয়ে গেছি, তো পালিয়ে বলো যাবো কোথায়, ছোটো ছেলে যাবো কোথায়, মায়ের কাছে চলে গেছি। এবার কিছুক্ষণ পর দেখেছি ওই মহিলাটা হাসতে হাসতে মায়ের কাছে আসছে, আর মা আমার হাত ধরে ওই মহিলাটার কাছে নিয়ে চলে যাচ্ছে। আমি বলছি কীরকম মা আবার, এই কীরকম মা, নিজের সন্তানকে আটকে রাখবে তা না আবার অন্য মহিলার কাছে এগিয়ে নিয়ে যাচ্ছে। তো পরে জানতে পারলাম মহিলাটা আমার মাসি হয়। তো এরকম একটা লাজুক ছেলে ছিলাম আমি। তো যেটা এরকম লাজুক ছেলে হয়, আর একটা ঘটনা হয় কি, যখন আমার বাড়িতে কোনো আত্মীয় আসতো বা কোনো কোনো যে কোনো লোক আসতো, পাড়া প্রতিবেশী হোক বা আত্মীয় হোক, যদি কেউ আসতো আমি কি করতাম, একদম ঘরের মধ্যে যেখানে বিছানা বালিশ টালিশ সাজানো থাকতো সেখানে গিয়ে বিট কভার মুড়ি দিয়ে বসে থাকতাম। কেন? যেন কারোর সামনে না যেতে হয়। কেন? সামনে গেলেই মানুষ সবার আগে জিজ্ঞাসা করবে ভাই পড়াশোনা কেমন চলছে, তারপরে জিজ্ঞাসা করবো হাজার কথা, আর ওদের উত্তর দিতে দিতে আমি বিরক্ত হয়ে যেতাম। সেই জন্য কি করতাম, যেটা কথা না বলতে হয় তার জন্য কি করতাম, বাড়ি কোনো না কোনো জায়গায় কোনায় গিয়ে লুকিয়ে পড়তাম। তো যেই ছেলেটা এরকম একটা ক্যাটাগরির ছিল যে মানুষের সামনে মিশতে পারতো না, মানুষের সামনে কথা বলতে পারতো না, তো লজ্জায় চলতো। এমনকি লাইফে এমন কিছু ঘটনা গেছে যে অনেকে বলে না, আগের দিন আমরা ট্রেনিংয়ে শুনছিলাম যে দেবাশিসদা ট্রেনিংয়ে বলছিল যে ওকে সবাই বাড়ি থেকে বার করার চেষ্টা করতো, কারণ বাড়িতে ছটপটে কিছু করতে তাই। কিন্তু আমার বাড়িতে ঠিক উল্টোটা হতো। আমার বাড়িতে আমার বাবা পকেটে টাকা গুঁজে দিয়ে বলতো, যা বাজারে যা একটু ছেলেমেয়েদের সঙ্গে আড্ডা মেরে আয়, যা একটু ক্লাবে গিয়ে ক্যারাম খেলে আয়। কেন? কারণ আমি ঘরের মধ্যে আর পড়াশুনো ছাড়া আমি কিছু চিনতাম না, আর এর বাইরে কিছু চিনতাম না। তো এই সিচুয়েশন থেকে দাঁড়িয়ে যখন আমি সিস্টেমে আসি আর এখানে এসে দেখি কি, যে এই কাজটা আমি সব থেকে বেশি ভয় পাই, মানুষের সঙ্গে মিশতে হবে, মানুষের সঙ্গে কথা বলতে হবে, সেই কাজটা আমাদের এখানে করতে হবে, হ্যাঁ কি না? তো এটা যখনই দেখি তখনই ভাবি এ তো কাজ তো আমার দ্বারা হবে না, এই কাজ তো আমার দ্বারা হবে না। তো তখন আমি দাদার কাছে গিয়ে জিজ্ঞাসা করি, দাদা আমার না এরকম একটা সমস্যা আছে, আমি কি কাজটা করতে পারবো, আমি কি এই কাজটা করতে পারবো? তো দাদা সেই সময় একটা কথা বলেছিল, ভাই কাজ পারো আর না পারো, যদি টিকে থাকতে পারো তাহলেই কোটিপতি হতে পারবে। তো সেই সময় আবার একটা কোশ্চেন এসেছিল যে টিকে থাকতে পারলে কোটিপতি, এবার কিরকম কথা, কাজ না করলে কেউ টাকা দেয় নাকি?
কাজ না করলে কেউ টাকা দেয়? কিন্তু সত্যি কথা বলতে গিয়ে এই যে সিস্টেম থেকে সেই পজিশন থেকে আজকে এই পজিশনে এসছে, এর পেছনে আর যদি যদি দেখা যায় তো এখানে আর কোনো কিছু আমার নিজস্ব কোনো ক্রেডিট নেই। যদি কোনো ক্রেডিট থেকে থাকে সেটা হচ্ছে সিস্টেম আর সিনিয়রদের। কারণ সিস্টেম আমার মতন একটা ছেলেকে যে কথা বলতে পারে না, যে মানুষের সঙ্গে মিশতে পারে না, চলাফেরা ঠিকঠাক করতে পারে না, সেরকম একটা মানুষকে সুযোগ দিয়েছে কোটিপতি হওয়ার। এর জন্য আমি শুকরগুজার, আমি কৃতজ্ঞ সিস্টেমের কাছে, স্মার্ট হলুর কাছে, এর জন্য স্মার্ট হলের ক্লাস হওয়া উচিত। দেখেন, সুযোগ তো দিয়ে দিয়েছে, সুযোগ তো দিয়ে দিয়েছে, কিন্তু এই সুযোগটাকে কীভাবে কাজে লাগাতে হবে সেটা তো সবাই পারে না। এর জন্য লাগে মাস্টার, এর জন্য লাগে গাইডার। সেই জন্য প্রত্যেক পদে পদে আমার সিনিয়র দাদারা, আকাশ দা, বিশু দা, বিকাশ দা, এরা কী করেছে, আমি প্রত্যেক পদে পদে আমাকে গাইড দিতে এগিয়ে নিয়ে এসেছি যে হ্যাঁ ভাই কী করে বিভিন্ন লাগিয়ে দিয়েছে। তো আজকে এনারা যদি এনারা যদি না থাকতো তাহলে আজকে আমি হয়তো এই জায়গায় আসতে পারতাম না। তো এখানে সম্পূর্ণ ক্রেডিট তাদের এবং সিস্টেমের। বাস আমাদের কী করতে হবে, তাদের গাইডলাইন্স মেনে আমাদেরকে কাজ থেকে করে যেতে হবে। তো বিষয়টা হচ্ছে কি, এবার যখন এরকম সিস্টেমে একটা চলে এসেছিলাম, তো সেই সময় আমরা ভেবেছিলাম যে হ্যাঁ ভাই কাজটাকে করবো কী করে, কাজটাকে করবো কী করে, কেন এরকম কথা বলছে যে টিকা থাকতে পারলেই কাজটা হয়ে যাবে। তো সেই সময় তারা বলেছিল যে ভাই টিকে থাকতে সবাই কেন পারে না, জায়গাটা বুঝতে হবে। সবাই এখানে টিকে থাকতে পারে না, কেন টিকে থাকতে পারে না? কারণ প্রথম কথা হচ্ছে আমাদের অতীতই আমাদেরকে পিছিয়ে নিয়ে যায়। কারণ আমরা প্রত্যেকে কী করি, আমাদের অতীতকে ধরে বসে থাকি। যে ছোটোবেলায় যেহেতু আমরা সবাই এখানে মানে গরিব বা মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছি, হ্যাঁ কি না? তো এই গরিব মধ্যবিত্ত যে মেন্টালিটি, ওই মেন্টালিটি আমাদের উপর হাবি হয়ে থাকে, ওই মেন্টালিটি আমাদের উপর হাবি হয়ে থাকে। আর যার কারণে আমরা আমাদের চিন্তাভাবনাকে চেঞ্জ করতে পারি না, যেখান থেকে আমরা আমাদের নিজেদেরকে এই জায়গাটা চেঞ্জ করতে পারি না। আর আস্তে আস্তে কী হয়, এখান থেকে বেরিয়ে পড়তে হয়। তো বিষয়টা হচ্ছে কি, আমাকে এই জায়গা থেকে নিজেকে বার করতে হবে। কারণ যদি বলা যায় আজকে প্রত্যেকের লাইফে সমস্যা আছে, প্রত্যেকের লাইফে। যখন আমি যখন সিস্টেমে এসেছিলাম তার আগে যদি লাইফ কিছু বলা যায়, যেমন এমন ঘটনা দিন গেছে যে কী হয়েছে, যে রেশনের একটা ব্যাপার ছিল যে এপিএল বিপিএল অন্তর্দয়, মানে একটা ক্যাটাগরি ছিল সরকারের কাছে, যে এই ক্যাটাগরির মানুষগুলোকে একদম পুরো প্রত্যন্ত গরিব বলা হবে, প্রত্যন্ত গরিব বলা হবে। যেখানে প্রত্যেক দিন আমাদেরকে হরি মোটর খেয়ে থাকতে হতো। হরি মোটর বুঝতে পারছি তো, পেটে গামছা বেঁধে থাকতে হতো, রাত্রেবেলা ঘুমোতে পারতাম না। কোথাও কেউ গামলা ধরে, কেউ বাটি ধরে বসে রয়েছে, কেন বৃষ্টির সময় চাল থেকে জল পড়ছে। খেতে বসতে পারতাম না, কারণ বর্ষার সময় যদি খেতে বসে হয়, যদি টালির চাল হয়, যাদের ঘরে টালির চাল তারা বুঝতে পারবে যে যখন টালির চাল হয় আর সেই সময় যদি বৃষ্টি হয়, সেই টালির জল চুই টালি ধোয়া জল পড়া, তার মধ্যে বালি ময়লা সব মিশে থাকে। তো এই ধরনের জীবন থেকে যখন বেরিয়ে এসেছি, তো ওই জীবনটা সারাক্ষণ করে খায় যে আবার ওই জীবনে ফিরে যেতে হবে না তো, আবার ওই জীবনে ফিরে যেতে হবে না তো। আর এই জীবন থেকে বার তো সবাই হতে চায়, বার তো সবাই হতে চায়, কিন্তু পারে না কেন? কোশ্চেন আসে কি আসে না? সব বার হতে পারে না কেন? কিন্তু বিষয়টা হচ্ছে এখানে একটা শায়রি আছে মনে পড়ে, যে কি বলছে, যে একটা শায়রি মনে পড়ে, কি বলছে যে লাইফকে, শায়রি একটা কথা আছে, কি বলছে যে গরিব হয়ে জন্মানো কারোর ভুল নয়, কিন্তু গরিব হয়ে মরাটা প্রত্যেকের ভুল। গরিব হয়ে মরাটাই ভুল আমাদের। কেন কেন কি বলছে, যে একটা শায়রিতে কি বলেছে, শাयरीতে কি বলছে যে आज जो हो चुका है, जो हो चुके उसके लिए सोचा नहीं जा सकता, जो हो चुका है उसके लिए कोई सोचा नहीं जा सकता, जो मिल चुका है उसको खोया नहीं जा सकता, लेकिन कामयाब तो उसी को मिलता है जो वक्त के हालात पर रोया नहीं जा सकता। मतलब কি বলছে এখানে, মায়ের মানটা কি বলছে, সমস্যা প্রত্যেকের লাইফে আছে, সমস্যা প্রত্যেকের লাইফে আছে, দুঃখ কষ্ট প্রত্যেকের লাইফে আছে, কিন্তু সাকসেস কারা হয়, সাকসেস কারা হয়? যারা ওই অতীতটাকে ধরে বসে থাকে না যে আমি এর থেকে বেরোতে পারবো না, যারা ওইটাকে নিয়ে কান্নাকাটি শুরু করে না যে আমার তো এটা নেই, আমার তো ওটা নেই, আমি তো পারবো না, আমার তো হবে না, এটাকে নিয়ে বসে থাকে না। যারা ওখান থেকে বার হওয়ার চেষ্টা করে, যারা ওখান থেকে বার হওয়ার চেষ্টা করে, যাদের মধ্যে চেষ্টা আছে, যাদের মধ্যে ইচ্ছা আছে, তারাই আস্তে আস্তে স্টেপ নিতে পারে, আর তারা আস্তে আস্তে বার হতে পারে। তো সে এই জায়গাটা, এই জ্বালাটা আমরা এই গরিবিকে সবাই ফিল করি। সিস্টেমে আসার আগে আমরা যেহেতু গরিবী লাইফটাকে কাটিয়েছি, তো এই জায়গাটাকে সবাই ফিল করি, কিন্তু এখান থেকে জ্বালা কজন তুলতে পারে, জ্বালা কজন তুলতে হবে? তা আমাদের কী করতে হবে, এখান থেকে জ্বালা নিতে হবে। এই লাইফটা কোনো গর্বের কথা না,
অনেকে দেখেছি যখন কোনো অ্যাসোসিয়েশনে কোনো বিয়ে বাড়িতে কোনো যদি বয়স্ক মানুষদের হয়, তো সেখানে বলে আমি আমার ছেলেকে মানুষ করছি, এই করছি ওই করছি, কিন্তু আমরা খুব গরিব মানুষ, গর্বের সঙ্গে বলে। তাই গরিব মানুষটা এটা কোনো গর্বের কথা না, এটা কোনো গর্বের কথা না। এখানে আমার কোনো কী ক্রেডিট আছে যে আমি গর্ব করে বলছি যেখানে আমি ছোটো জন্মের থেকে আমি গরিব হয়ে এসেছি, সেখানে আমার গরিব বলে আমার কী ক্রেডিট আছে? হ্যাঁ, যদি আমি গরিব থেকে নিজেকে বড়লোক করে প্রমাণ করতে পেরেছি, হ্যাঁ পরিবর্তন করতে পেরেছি, সেখানে আমার কিছু ক্রেডিট আছে, সেখানে আমি গর্ব করে বলতে পারি, সেখানে আমাকে গর্ব করে বলতে পারি। তো বিষয়টা হচ্ছে কি, আমাদেরকে এই জায়গাটাকে নিয়ে আসতে হবে, আমাদেরকে এই জায়গাটাকে ভাবতে হবে। কিন্তু বিষয়টা হচ্ছে এই ভাবতে কজন পারি আমরা, এই ভাবতে কজন পারি? কেন বলছি হঠাৎ এই কথা আসছে কেন? হ্যাঁ একদম সত্যি কথা, হঠাৎ এই কথা আসছে কেন? যখন আমরা এই জায়গাটায় আসি, তো এই কথাটাই অনেকের মাথায় ঠিক পুরোপুরি আসতে পারে না যে হ্যাঁ আমরা এই গরিব থেকে আমরা বড়লোকের জায়গায় যেতে পারবো, আমরা এই গরিব থেকে আমরা বড়লোকের জায়গায় যেতে পারবো। কেন? কারণ আমাদের কোনো না কোনো জায়গায় আমাদের বিশ্বাস আমাদেরকে আটকে দেয়, আমাদের বিশ্বাস আমাদেরকে আটকে দেয়। কারণ ছোটোবেলা থেকে আমরা একটা কথা শুনে এসেছি, তুই পারবি না, তোর দ্বারা হবে না, তুই পারবি না, তোর দ্বারা হবে না। যেমন আমার সঙ্গেও যেটা ঘটে এসছে, আমার পরিবারের মধ্যে আমাকে বলা হতো সব থেকে নাকারা ইনসান। কেন? কারণ আমি আমার পরিবারের মধ্যে সব থেকে একটা ভালো ছেলে কিন্তু খারাপ ছেলে ছিলাম। কেন খারাপ ছেলে ছিলাম? কারণ বাড়িতে কোনো কাজ বললে সেখানে আমার দ্বারা হবে না, যাই করতে দিক না কেন, যে কাজটাই দিক না কেন, সে ছোট কাজ হোক বা বড় কাজ হোক, সহজ কাজ হোক বা কঠিন কাজ হোক, আমার দ্বারা কোনো কাজ হবে না। সঙ্গে সঙ্গে কী করতো, আমার দাদা আছে, দাদা এসে কী করতো, সেই কাজটাকে কমপ্লিট করতো। আর সবাই কী করতো, প্রশংসা দাদার করতো। আমাকে কী বলতো, তুই ভবিষ্যতে কী করে খাবি, তো সবার কাছে আমি এটা কী ছিলাম, একদম পুরো নাকারা ইনসান, যে কোনো কাজ করে না। কিন্তু আজকে ওই মানুষটাই, আজকে ওই ছেলেটাই যে কোনো কাজ পায় না, আজকে ওই ছেলেটাই নিজের ফ্যামিলি চালাচ্ছে, নিজের সংসার চালাচ্ছে। এটা আর কিছু করে না, স্মার্ট ভ্যালু, এটা স্মার্ট ভ্যালু। আজকে ওই ছেলেটাই আজকে লাখ টাকার গাড়ি করে বেড়াচ্ছে, এটা আর কিছু না, এটা স্মার্ট ভ্যালু। কিন্তু বিষয়টা হচ্ছে যে এটা পসিবল কী করে হয়, কিন্তু বিষয়টা হচ্ছে এখানে বেশি কিছু আমার কোনো অ্যাক্টিভিটি ছিল না, বেশি কিছু আমার এখানে কন্ট্রিবিউশন ছিল না। জাস্ট আমি কিছু কিছু জিনিস তারা যেগুলো বলেছে সেগুলোকে মেনে চলেছি। যার মধ্যে প্রথম পার্ট ছিল আমাদের বিশ্বাস, আমাদের বিশ্বাস যে হ্যাঁ আমরা একদিন পারবো, যে হ্যাঁ আমরা কোটিপতি জায়গায় যেতে পারবো, আমরা নিজেকে কোটিপতি বানাতে পারবো, এই বিশ্বাসটা। কেন কি হয়, সবার মধ্যে ইচ্ছা তো থাকে কিন্তু এই বিশ্বাসটাই থাকে না। কেন? যখনই আমরা এই বিশ্বাসের কথায় আসি, তখনই আমরা কি করি, যুক্তি দিয়ে মেলানোর চেষ্টা করি যে আদৌ কি আমি পারবো বিষয়টাতে, আমার মধ্যে সেই কোয়ালিটি আছে, আমার মধ্যে কি সেই কোনো কোয়ালিফিকেশান আছে যে আমি নিজেকে কোটিপতি জায়গায় বিলং করতে পারবো? এমন তো কোনো কিছু নেই। কেন? আমি যে পরিবার থেকে, যে সমাজ থেকে উঠে এসেছি, আমার মতো আরও 5টা ছেলে আছে, আরও 10টা ছেলে আছে, যারাও কাজ করছে, যারাও পরিশ্রম করছে, আমিও পরিশ্রম করছি, ওরা যেতে পারিনি, তো আমি কীভাবে যাবো? ভাই ফারাক ওদের সঙ্গে আমার একটা জিনিসে, সেটা হচ্ছে স্মার্ট ভ্যালু, যেটা আমার কাছে আছে ওদের কাছে নেই। তাহলে আমি কেন পারবো? তাহলে আমার কাছে এত বড় একটা প্ল্যাটফর্ম আছে, এটা ওদের কাছে নেই। তো সেই সময় দাঁড়িয়ে আমিও সেই সময় ভেবেছিলাম যে আমি কি সত্যিকারের পারবো। তো সেই সময় দাঁড়িয়ে ছোট্ট একটা ইনফরমেশান পাই আমি তাদের কাছ থেকে, কি যে এখানে যারা বসে আছি, সবাই কোটিপতি। কিভাবে? যখনই আমার প্রথম কথা শুনেছিলাম, বলে তাহলে পকেটে ফুটো করিয়ে নেই, বলে কোটিপতি কিভাবে হয়? বলছে এখানে একটা ছোট্ট একটা এক্সাম্পল আছে। বলছে একটা চাষি চাষ করতে, একটা চাষি, তার একটা গরু আছে, ঠিক আছে, অনেক জমি আছে, তার সাথে একটা গরু আছে, সেই গরুর দুধ দিয়ে বিক্রি করে, কিন্তু জমিতে চাষ করে না। তো একদিন ভগবান বুদ্ধ তার বাড়িতে গেছে, আর যখন তার বাড়িতে গেছে, গিয়ে দেখে কি যে অনেক জমি জমা আছে, কিন্তু তা সত্ত্বেও ও কোনো রকমের দিন কাটাচ্ছে। কেন? ওর জীবন চালানোর একটাই ভিত্তি আছে, কি আছে, একটা গাই গরু আছে, যেখান থেকে দুধ দিয়ে বিক্রি করে, আর যেখান থেকে ওর পরিবার চলে। তো বুদ্ধ তো যেহেতু একটা ভগবান মানুষ, সে একা যায়নি, তার কিছু শিষ্য সামন্ত গিয়েছিল। তো সেই শিষ্যের নাম ছিল আনন্দ। তো বলছে, আনন্দ
आज हम लोग को एक काम करना, आज আমাদেরকে একটা কাজ করতে হবে। কি করতে হবে? বলছে কি করতে হবে? বলে যেটা বলবো সেটা করতে পারবে তো? বলে হ্যাঁ গুরুদেব, তুমি যা বলবো তাই করে দেবো, তাই করে দেবো। বলছে ঠিক আছে চলো। মাঝরাত্রে উঠেছে, উঠে বলছে আনন্দ এইবার কাজটাকে করতে হবে। বলছে এখন? বলে হ্যাঁ এখন। বলে কি করতে হবে? বলে ওই যে ওর গরুটা বাঁধা আছে না, ওই গরুটাকে ছেড়ে দাও, গরুটা খুব কষ্ট পাচ্ছে। বলে কি বলছো, তাহলে গরু ছেড়ে দিলে তুই এটা করতে পারবি? বলছি তুমি বলছো যেটা বলবো সেটা করবে, তাহলে প্রশ্ন কেন করছো? বলে ঠিক আছে গরু তো করে দিচ্ছি। এবার কি করেছে ও, গরু ছেড়ে দিয়েছে। এবার গরু, বাঁধা গরু ছাড়া পেলে কি হবে? পালাবে। Yes. তো গরু যখনই ছেড়ে দিয়েছে গরু মাল পালিয়েছে। এবার গরু যখন পালিয়েছে ও তখন এসে বলছে গুরুদেব গরু তো আমি ছেড়ে দিয়েছি। বলে তারপরে? বলে গরু তো পালিয়ে গেছে। বলে তুমি দাঁড়িয়ে কি করছো, তাহলে চলো এবার আমরাও পালাই। বলে গুরুদেব বলে কি বলছো? হ্যাঁ চলো পালাই। বলে যে পালিয়ে গেছে। এইবার কিছুদিন পরে ঘুরে আবার গৌতম বুদ্ধ ওই শিষ্যটাকে নিয়ে, আনন্দকে নিয়ে ওই মানুষটার বাড়িতে এসেছে। এসে দেখে যে মানুষটার আগে কুটির ছিল, সেই মানুষটা এবার দোতলা বেশ পাকা অট্টালিকা বাড়ি হয়ে গেছে। তো আনন্দ জিজ্ঞাসা করছে গুরুদেবে কি করে হলো, ওর তো না খেয়ে মরে যাওয়ার কথা ছিল, ও এত বড় লোক কিভাবে হয়ে গেল? এইবার ওই যে মানুষটা যার যে বড় লোক হয়ে গেছে সে মানটা দেখে চিনতে পেরেছে, এই তো গুরুদেব, এই তো বুদ্ধ আবার এসছে, আসেন বলে ডেকে নিয়ে এসছে। তো আনন্দ ভাবছি এই তো কেস খেয়েছে, তো আমাদেরকে চিনতেও পেরে গেছে, যে যদি জানতে পেরে যে গরুটা আমরা তাড়িয়ে দিয়েছি তাহলে তো আমাদেরকে পিটিয়ে একটা করে দেবে। তো বলছে গুরুদেব কি করে যাবে? চলো না দেখা যাক কি হয়। এবার গেছে গিয়ে ওদেরকে বেশ সুন্দর আপ্যায়ন করেছে। তো করার পরে আনন্দ নিজের কৌতূহলটা চেপে রাখতে পারেনি। তো তখন জিজ্ঞাসা করছে আচ্ছা 2 বছর আগে যখন আমরা এসেছিলাম, 2-4 বছর আগে, তখন তুমি খুব গরিব ছিলে, হঠাৎ করে কি এমন মিরাক্কেল হলো যেখান থেকে আর তুমি এইভাবে বড়লোক হয়ে গেলে, এরকম অট্টালিকা বানিয়ে ফেলেছো, এরকম টাকা পয়সা বানিয়ে ফেলেছো, কীভাবে হয়েছে? বলে বিরাট একটা মিরাক্কেল, এই জন্য তো বলে গুরুর কৃপা। বলে গুরুর কৃপা মানে তখন আনন্দের মনে আমার সত্তা লাগবে, গুরুর কৃপা মানে মানুষকে ধরতে পেরেছে যে আমরা গরুটাকে দাঁড়িয়েছি। বলে এখানে গুরুর কৃপা কি হলো? বলে গুরু যেদিনকে এসে আমাদের চরণ ধরে দিয়ে গেছে আর ভগবান কৃপা করে দিয়েছে, আমার গরুটা পালিয়ে গেছে। বলি তাহলে তোমার সমস্যা হবে? বলছি সমস্যা তো হওয়ার কথা ছিল, কিন্তু সেই সময় দাঁড়িয়ে আমি কি করেছি, যে আমার আরো কিছু জমি আছে, এই সময় দাঁড়িয়ে ভাবছিলাম যে আমি কি করে খাবো। তখন আমার নজর পড়ে আমার এই বিঘাখানিক জমির উপরে। তো আমি দেখলাম জমি তো আমার আছে, কিন্তু বিষয়টা হচ্ছে এর উপর ফসল ফলানো হয় না। কেন? আমি ওখানে মেহনত না, যে আমি গরুটার উপর মেহনত করতাম। এইবার ভাবলাম যে মেহনত আমাকে কোথায় করতে হবে? জমিটার উপরে। যখন আমি জমির উপর মেহনত করলাম, এটাকে উপজাও বানালাম, এখানে ফসল ফলালাম, আর সেই ফসল যখন এই মার্কেটে বিক্রি করলাম আমি কোটিপতি হয়ে গেছি। তাহলে ওই মানুষটা কি গরিব ছিল না কোটিপতি ছিল? গরিব। কোটিপতি আগেই ছিল, কিন্তু কোনোদিন ভাবতে পারিনি, কেন সেখানে মেহনতটাও করিনি তার কারণ। তা আমাদের কাছেও ঠিক সেম একটা ফিল্ড আছে, যেটা হচ্ছে কি আমাদের স্মার্ট হোল, আমাদের সিস্টেম, হ্যাঁ কি না? Yes. আমি যখন সেই সময় একটা ইনফরমেশন পেয়েছিলাম যে আমাদের কাছে কিভাবে আমরা কোটিপতি, আমাদের কাছে একটা কোটিপতি প্ল্যাটফর্মটা, যেখানে অলরেডি কোম্পানি আমাদের হয়ে 15,000 কোটি টাকা ইনভেস্ট করে রেখে দিয়েছে, সেটা শুধু আমাদেরকে এফোর্ট লাগাতে হবে, প্রফিট তুলতে হবে। Yes. তাহলে আমরা কোটিপতি। Yes. যে এই কোম্পানিটা নিজের কোম্পানি ভাববে, আর এই কোম্পানিটা 15,000 কোটি টাকার কোম্পানি, ভাবো আমার নামে যদি 15,000 কোটি টাকার কোম্পানি থাকে, তাহলে আমি কি কোটিপতি না আমি গরিব? কোটিপতি আমরা। কেন? আমাদের কাছে একটা 15,000 কোটি টাকার কোম্পানি পড়ে আছে। বুঝতে পারলাম বিষয়টা? Yes. তো যখন আমি ভাবলাম যে সাবাস, মানে আমি এরকম একটা কোম্পানি পার্টনার, মানে এরকম একটা কোম্পানির মালিক আমি, যার আজকালকার মার্কেটে 15 কোটি টাকা ভ্যালু, 15,000 কোটি টাকা ভ্যালু, তাহলে তো সত্যি কোটিপতি। তাহলে এবার আমাকে কি করতে হবে? আর গরিব হয়ে বাঁচলে চলবে না, এবার তাহলে কি করতে হবে? নিজেকে আস্তে আস্তে চেঞ্জ করতে হবে। আর আগে যে গরিবী মেন্টালিটি ছিলাম, সেই মেন্টালিটি থেকে নিজেকে চেঞ্জ করতে হবে। তো এখানে আর একটা গল্প হয়েছে যে মানুষ নিজেকে চেঞ্জ করতে পারে না, কোথায় আটকে যায়। একটা ভিখারি রাস্তায় পাশে দাঁড়িয়ে কিছু খুঁজছে, আর সেই পথে একটা রাজা যাচ্ছে। আর যখন রাজা যাচ্ছে তো দেখছে যে অনেকটা এগিয়ে যাওয়ার পরে হঠাৎ পিছনে ফিরে দেখে যে একটা ভিখারি রাস্তার পাশে কিছু একটা খুঁজছে। কি খুঁজছে গিয়ে কৌতূহল হয়, গিয়ে জিজ্ঞাসা করে। তো গিয়ে যখন জিজ্ঞাসা করে তো ভিখারিটা বলে আমার একটা তামার সিক্কা হারিয়ে গেছে, তো সেটাকে আমি খুঁজে বেড়াচ্ছি। রাজা বলছে একটু আমাকে সাহায্য করবে? বলে একদম, তোমাকে অবশ্যই সাহায্য করবো। তোমাকে ওই টাকা শিক্ষাটাকে খুঁজতে হবে না, এই নাও তোমাকে একটা রূপোর শিক্ষা দিচ্ছেন, এটাকে নাও, খুশি বাড়ি যাও। তো রূপোর শিক্ষা পেয়ে ও মালটা খুব খুশি।
যখন খুব খুশি হয়েছে তখন রাজা বলি, দেখ এর সমস্যার সমাধান হয়েছে, এবার আমাকে যেতে হবে। রাজা আবার যখন রথের দিকে যাচ্ছে, আবার কি মনে হলো রথে ওঠার আগে ওর পিছন ফিরে দেখেছে। পিছন ফিরে দেখে আবার ওই ছেলেটা আবার খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে। বলে আবার কি করছে, ওটা কি আবার শিক্ষাটাকে কি হারিয়ে ফেললো, রূপটাকে কেউ হারিয়ে ফেললো? যে যাই দেখি। গিয়ে যখন জিজ্ঞাসা করছে যে তুমি আবার কি করছো, বলছে ওই আমার শিক্ষাটাকে এখনো পাইনি মহারাজ। তখন ভাবছি ও আচ্ছা, এর মনে হয় অভাব একটু বেশি, এর উপশিক্ষা এর পোষাবে না। তাহলে একে কী করা যায়, তাকে একটা সোনার কয়েন দিই, মোহর দিই। তো এবারও কী করেছে রাজা, কী করেছে, এবার একটা সোনার মোহর দিয়েছে। পেয়ে তো আরও খুশি, আগে রূপোর শিক্ষা পেয়েছে, এবার সোনার কয়েন পেয়েছে, মোহর পেয়েছে, এর দাম আরও বেশি। তো পেয়ে খুব খুশি। তো হচ্ছে দাদা যাক, আরও বেশি খুশি, মানে এবারে সমাধান হয়েছে, এবার চলো যাওয়া যাক। আবার যে রথে উঠতে গেছে, আবার মনে হলো পিছন করে একটু দেখি তো কেমন কি হয়েছে, কি করছে। যেই এবার দেখে থেকে আবারও খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে। তো আবার রাজা আবার কৌতূহলে চলে এসে বলছে এখনো কি খুঁজছো, বলছে ওই তামার শিক্ষাটা আমি এখনো পাইনি, ওই তামার শিক্ষাটা আমি এখনো পাইনি। তো বলছে ঠিক আছে, তোমার এত সমস্যা, চলো এই নাও এক পুটলি সোনার কয়েন দিয়েছে। এই দেখে মালটা তো পাগল হয়ে গেছে, যে এত সোনা, এবার তো আমি কোটিপতি হয়ে যাবো, বড় লোক হয়েই যাবো। বলে ঠিক আছে, তুমি খুশি তো? বলে হ্যাঁ। আর সমস্যা নেই তো? বলে না। বলে ঠিক আছে, যাই তাহলে। এইবার রাজা আবার যখন রথের দিকে যাচ্ছে, রথে পা দেবে এমন সময় আবার রাজা মশাই কি মনে হচ্ছে পিছনটা গিয়ে দেখেছে, দেখে আবার মালটা খুঁজছে। এইবার রাজা মালটা বিরক্ত হয়ে গেছে, কি বলে, কি চাইছে। আবার গিয়ে জিজ্ঞাসা করি দেখি কি বলছে। কে যে জিজ্ঞাসা করছে, বলছে মহারাজ আমি সে তামার শিক্ষাটা না এখনো পাইনি। তখন মনে হয় যে তুই সেটা তামার শিক্ষা নিয়ে পড়ে রয়েছিস, তোর কাছে রূপোর শিক্ষা দিলাম, তোর কাছে সোনার কয়েন দিলাম, এক পুডলি সোনা দিলাম, এখান থেকে তো পুরো জীবনই কেটে যাবে, তারপরে তুই ওই তামার শিক্ষাটার মুখ ছাড়তে পারছিস না। তাহলে তুই চাচ্ছিস নাকি, তুই তামার শিক্ষাটা যাচ্ছিস, ওটাকে নিয়ে কাজ, বাকিগুলো আমারটা আমাকে দে। বলে রাজা ওইগুলোকে নিয়ে ফিরে চলে গেল। ফিরে চলে গেল। এবার ওই ভিখারি তখন কি করবে, তখন মাথায় হাত দিয়ে বসে যা, ছোট্ট একটা ভুলের কারণে এত বড় সুযোগ হাতছাড়া হয়ে গেল। কি, ও ওর পুরোনো লাইফটাকে ছাড়তে পারছে না, পুরোনো স্বভাবগুলোকে ছাড়তে পারছে না, পুরোনো স্বভাবগুলোকে ছাড়তে পারছে না। আমাদের লাইফও ঠিক সেম হয়, আমাদের লাইফও ঠিক সেম হয়। যখন আমরা কাজগুলো করি দাদা, আমাদেরকে কিছু কিছু জায়গায় চেঞ্জ করতে হয় নিজেদেরকে, কিছু কিছু নিজেদেরকে কিছু কিছু জায়গায় চেঞ্জ করতে পারে। আর যখন আমরা নিজেদেরকে চেঞ্জ করতে যাই, তখন আমাদের এই পুরোনো হ্যাবিটগুলো আমাদের উপর হাবি হয়, আমাদের উপর হাবি হয়। আর আমরা কি করি, নিজেদেরকে চেঞ্জ না করে আমরা ওই আমাদের ভুল একটা ইগো বানিয়ে ওই জায়গাটাকে চেঞ্জ না করে আমরা সমাজটাকে চেঞ্জ করতে চাই, যে আমি নিজেকে চেঞ্জ করবো না, পুরো সমাজ আমার জন্য চেঞ্জ হবে। ভাই কোনোদিন হবে না, কোনোদিনও হবে না। তাহলে আমাদেরকে এখানে কি করতে হবে ভাই, দাদারা যেভাবে বলছে, যেভাবে আমাদের নিজেদেরকে চেঞ্জ করতে বলছে, যেভাবে আমাদেরকে এফোর্ট লাগাতে বলছে, যেভাবে পরিশ্রম করতে বলছে, যেভাবে কাজের প্রসেসটাকে বিলিভ করতে বলছে, আমাদেরকে প্রত্যেকটা চেঞ্জকে ফলো করতে হবে, ওইভাবে Yes. মেনে চলতে হবে। তাহলে আমরা একদিন একদম ঠিক পৌঁছাতে পারবো। তো বিষয়টা হচ্ছে কি, তা আমাদেরকে নিজেদেরকে এইভাবে চেঞ্জ করতে হবে ভাই। এই নিজেদের এই মেন্টালিটি, এই যে মানসিকতাটাকে চেঞ্জ করতে হবে, যে হ্যাঁ আমরা কোটিপতি হলে, যদি কোটিপতি হই তাহলে কোটিপতির মতনই বাঁচবো, কেন গরিব হয়ে বাঁচবো, কেন গরিবের মতন বাঁচবো? তাহলে আমাদের চিন্তা ভাবনাটাকে পাল্টাতে হবে। এবার চিন্তা ভাবনাটা কোথায় পাল্টাই ভাই, এবার চিন্তা ভাবনাটা কিরকম আমরা অনেকেই জানতে পারি না, চিন্তা ভাবনা আবার কিরকম পাল্টাবো ভাই। এর জন্য কি বলছে, আমাদেরকে সিনিয়র গ্রুপের সঙ্গে থাকতে হয়, তাদের থেকে জানতে হয় তারা কি মেন্টালিটি নিয়ে চলে, তারা কি মেন্টালিটি নিয়ে চলে। দাদা ইন্টারভিউতে আমি শুনছিলাম যে আম্বানি, আম্বানি যখন যখন তার যে কাজবাজ শুরু করে, সেই সময় সে কি ছিল, পেট্রোলের ওয়ার্ড বয়। তখন পেট্রোলের ওয়ার্ড বয় যখন সে জানতে পারে যে তার প্রমোশন হচ্ছে, তার কারণে কোম্পানির বিজনেস বেড়েছে, তো সেই সময় সে কীভাবে, আমার মাধ্যমে যদি কোম্পানির বিজনেস বাড়তে পারে, যে আমার বিজনেস কেন বাড়বে না। সেই সময় দাঁড়িয়ে কী করে, সেই সময় দাঁড়িয়ে সে নিজের বিজনেস স্টার্ট করে। আর যখন নিজের বিজনেস স্টার্ট করে, তো সেই সময় সে একটা ছোট্ট একটা হ্যাবিট চালু করে। কি, সে কামাতো হয়তো খুব অল্প টাকা, কিন্তু সে কী করতো, বড় বড় ক্লাবে গিয়ে, যেখানে বড় লোকরা চা কফি খায়, সেখানে গিয়ে ও বসে টাইম পাস করতো। সেখানে গিয়ে টাইম পাস করতো। একদিন ওর বন্ধু একজন ওকে এসে জিজ্ঞাসা করে যে ভাই তুই শালা কামাস দু চার টাকা, তুই এত বড় বড় লোকের মধ্যে তুই কেন যাস, বড় বড় লোকের মধ্যে তুই কেন যাস? তখন সেখানে আম্বানি একটা কথা বলেছিল, ভাই বড় লোক হতে গেলে বড় লোকের ভাবনাটাকে আগে নিতে হবে। আরে Yes. ভাবনা আমি তখনই জানতে পারবো যখন বড় লোকেদের মধ্যে আমি থাকতে পারবো, ওদের কথা আমি শুনতে পারবো, ওদের বিষয়ে আমি জানতে পারবো। তো এই জন্য আমাদেরকে কী করতে হবে, আমাদেরকে সেম মেন্টালিটিতে রাখতে হবে, আমাদেরকে সেম একটা সাকসেসফুল মেন্টালিটি রাখতে হবে। তাহলে আমরা এই জায়গাটা নিজেদেরকে চেঞ্জ করতে পারবো, বুঝতে পারছি হ্যাঁ কি না? Yes. তো আমরা পারবো এই জায়গাটাকে নিজেদেরকে চেঞ্জ করতে। Yes. তো দেন তারপরে আসছে কি, এবার যখনই আমরা এরকমভাবে কাজ শুরু করি, এইবার আসে কি, কাজ শুরু করলে এতদিন তো কাজ তো ঠিকভাবে চালু হয়নি, এবার আসছে কাজ চালু করেছি। আর যখন কাজ চালু করেছি, এইবার আসে রিজেকশন। খুব ঘনিষ্ঠ বন্ধু আমাকে রিজেক্ট করে দিল, আমাকে বিশ্বাস করে না।
তখন যখন এরকম রিজেকশন পেতাম তখন খুব খারাপ লাগতো, খুব খারাপ লাগতো আমার। তাহলে এত বিশ্বাস করতাম ছেলেটাকে, ওর ভালোর জন্য বললাম সিস্টেমে আসার জন্য, কিন্তু ওটা কি বললো যে যাবো না, করবো না, তুই কর, আমি করবো না, তুই উল্টো পাল্টা কাজ করছিস, উল্টো পাল্টা কথা শোনাচ্ছে। তো সেই সময় দাঁড়িয়ে আমাদের মাইন্ডে কি কি আসে, খুব ব্যথা আসে। আমার প্রথম প্রথম খুব ব্যথা আসছে। তাহলে এত বিশ্বাস করে ওকে এই বিষয়টা জানালাম, ও কি বলছে যে আমরা ওকে কোনো ভুল জায়গায় নিয়ে আসছি, এটা কি আদৌ কোনো ভুল জায়গা? হ্যাঁ, কি এটা কি আদৌ কোনো ভুল জায়গা? নো। No। কারণ আমরা যে কাজটাকে করছি এটা কোনো ভুল কাজ না। কারণ আমরা ছোটবেলা থেকে শিখে এসেছি যে মানুষকে মানুষের পাশে দাঁড়াতে পারে সেই অ্যাকচুয়ালি আসল মানুষ বলা হয়, যে মানুষকে Yes. হেল্প করতে পারে তাকে ভালো মানুষ বলা হয়, হ্যাঁ কি না? Yes. আমরা মানুষকে হেল্প করছি, তাহলে আমরা খারাপ কি কাজ করছি? আমরা খারাপ কি কাজ করছি? কিন্তু বিষয়টা হচ্ছে কি, এরা কেন বলছে খারাপ, এরা কেন খারাপ বলছে? তো বিষয়টা হচ্ছে কি, যখন আমি এদেরকে জিজ্ঞাসা গিয়ে বলতাম তো ওরা আমাকে এইভাবে বলতো, তো আমি ভাবতাম কি তাহলে মনে হয় কেউ মনে হয় কাজটা করবে না, কেউ মনে হয় কাজটা করবে না। কারণ কি, সেই সময় বললাম যে আমি এমন একটা ছেলে ছিলাম যা এই মানুষের সঙ্গে মানুষের মিশতে পারতো না। তাহলে মানুষের মিশতে পারতো, তাহলে তার বন্ধু বান্ধব কিরকম হবে? একদম গোনা দাতা বন্ধু। তো সেই সময় আমি আমার বন্ধু প্লাস আমার দাদার বন্ধু সব মিলিয়ে যে লিস্ট বানিয়েছিলাম, সেখানে 30 জন বন্ধুর নাম এসেছিল, 30 জন বন্ধুর নাম এসেছিল। আর যাকেই বলতে যাই সেই মালটা উল্টো পাল্টা বলে চালিয়ে দেয়, উল্টো পাল্টা বলে চালিয়ে দেয়। তুই যখন দাদাকে দিকে সমাধান চাইলাম, দাদা বললো এত মানুষ আছে, ওই পরি গোটা কয়েক মানুষকে কেন ধরে থাকবো, আরো তো অনেক মানুষ তাদের কাছে আমরা পৌঁছতে পারি, পারি কি পারি না? Yes. পারি। যেমন আজকে যে ছেলেটা আমার স্কুলের ফ্রেন্ড, ইনস্টিটিউট ফ্রেন্ড, সেটা একটা টাইমে আমাদের কাছে স্ট্রেঞ্জার ছিল, অপরিচিত ছিল, ছিল কি ছিল না? Yes. যখন স্কুলে আসি তাদের সঙ্গে মোলাকাত হয়, কথাবার্তা হয়, গল্প গুজব হয়, তারপরে সে আমার বন্ধু হয়। কেউ তো জন্মসূত্রে আমাদের বন্ধু না, হ্যাঁ কি না? Yes. তাহলে এরাও একটা টাইমে স্ট্রেঞ্জার ছিল, এরা একটা টাইমে অপরিচিত ছিল, তাহলে এরা যদি এবার বন্ধু হতে পারে, এরকম আমাকে নিয়ে আরো অনেক বন্ধু তৈরি করতে পারি। Yes. দাদা বলো ঠিক আছে, তাহলে এইভাবে আরো কিছু বন্ধু বান্ধব তৈরি করতে হবে। এইবার খেলা আসলো কোথায়, চলো নতুন বন্ধুদের তৈরি করো, নতুন বন্ধুদেরকে মেসেজ করবো। এইবার যখন নতুন বন্ধুদেরকে বন্ধু বানাতে গেছি, তখনই ওরা আবার উল্টো পাল্টা বলছে, এই মালটা স্মার্ট ভ্যালু করে। কেন, তাতে কি হয়েছে? বলে তোর টাকা কিন্তু জলে গেছে। জলে গেছে মানে আমি তো আমার টাকা দিয়ে প্রোডাক্ট পেয়ে গেছি, বলে ওই তো প্রোডাক্টটি পেয়ে প্রোডাক্ট ইউজ করতে পারিস। ইউজ করবো মানে কোন প্রোডাক্টটাকে ইউজ করার কথা বলছিস? বলে তুই তোকে কি শিখিয়েছে, কম্পিউটার না হেলথ? বললাম কম্পিউটার। বলে কম্পিউটার দিয়ে শিখিয়েছে, কম্পিউটার শিখছিস? বলে হ্যাঁ শিখছি। বলে কম্পিউটারের কোন কোন জায়গায় কাজে লাগবে? বলে তোর জানিস না, জানিস না? বলে না আমি তো জানি না। বলে কেন, তুই কি করেছিস নাকি এই কম্পিউটারের কোর্স? বলে হ্যাঁ আমি করেছি, আমিও করেছি, আমার পাশের পায়ে একটা ভাইও করেছে, কিন্তু কারোর কোনো কাজে লাগেনি। আমি তুই চেক করেছিস যে ওই কম্পিউটার নলেজটা কোন কোন জায়গায় কাজে লাগে, কোন কোন জায়গায় কাজে লাগে? তো সেই সময় আমাদেরকে যে কোর্সটা শেখানো হতো তার নাম ছিল ওয়েব ডিজাইনিং, ওয়েব ডিজাইনিং। তো সেই সময় জিএসটি ভার্সন ছিল না। তো আমি এই সময় ভেরিফাই করতে যাই যে সত্যি কি যে এই কোর্সটা বাইরে কোনো জায়গায় কাজে লাগবে না। তো সঙ্গে সঙ্গে আমাদের জানকারি কে দেয় আজকের মার্কেটে? Google. গুগল। তো সঙ্গে সঙ্গে গুগলে গিয়ে সার্চ করি যে এই কোর্সটার উপরে মার্কেটে কী কী কাজ আছে, ও দেখি পরপর পরপর করে লিস্ট চলে আসে। আর যে কাজগুলো চলে আসে সেখানে স্টার্টিং মাইনে ছিল স্টার্টিংয়েই 15,000। তাহলে তাহলে ছেলেটা কি বললো, কোনো কাজে লাগে না। তাহলে কি এই জায়গাটা ভুল কোনটা, ছেলেটা না গুগল? ছেলেটা। ছেলেটা। Yes. কেন, ও চেক করেনি, ও নিজেকে ক্লিয়ার করেনি যে হ্যাঁ এটা কাজে লাগে। মালটা ভেবেছে যে কেউ বলেছে ওকে এটা কাজে লাগবে না, ও ওটাকেই বিশ্বাস করে চলে গেছে। তারপর আমি ওখানে ক্লিয়ার হলাম যে মালটা বাইরের থেকে যে যা বলুন না কেন ওইভাবে হুট করে বিশ্বাস করা যাবে না, Yes. হুট করে বিশ্বাস করা যাবে না। এবার তারপরে যখন এরকম ওকে বলতাম, যখনই কাউকে মেসেজ দিতে গেতাম সেই মালটা আমাকে উল্টো চেটে দিত। যখনই কাউকে বন্ধু বান্ধব সেই মালটা আমাকে উল্টো চেটে দিত, তুই মালটা স্মার্ট ভ্যালু করছিস, তুই মালটা এ করছিস, তোর টাকা জলে গেছে। আমার যাক জলে যাক, জলে যাক, কত আর জলে যাবে, কত আর জলে যাবে, দেখি কতদিন যেতে পারে, দেখি কতদিন যেতে পারে। কিন্তু সেই সময় আরেকটা জিনিস করতাম, যে যখন এদের করতাম এরা এদের কাছে আমি কারণ জানিত এরা কেন এই কথাগুলো বলছে, কেন কথাগুলো বলছে, কারণ এদের সঙ্গে বেশ কিছু ঘটনা ঘটে, বেশ কিছু ঘটনা ঘটে থাকে সিস্টেমে আসার পর। আর সেই ঘটনার কারণে এরা কী করে, সিস্টেম থেকে বেরিয়ে যায়। আর যখন সিস্টেম থেকে বেরিয়ে যায়, বেরিয়ে গিয়ে কী বলবে? যদি কেউ কোনো ছেলে যদি ডাক্তারি পড়তে গিয়ে ফেল করে চলে আসে, ডাক্তারি চান্স পায় না কেন? শুনেছি ডাক্তারি পরীক্ষায় যে এন্ট্রান্স যে পরীক্ষা হয় ওটা নাকি লাইফে একবারই চান্স পায়, একবার যদি কেউ চান্স না কোয়ালিফাই না করতে পারে দ্বিতীয়বার তার আর মৌকা থাকে না, দ্বিতীয়বার তার মৌকা থাকে না। তো কী হয়েছে, এরকম যদি কেউ এই জায়গায় যায় তো তার কী হবে, যদি পাস করতে না পারে, যাকে জিজ্ঞাসা করে ভাই তুই পাস করতে পারলি না কেন?
আরে তুমি তো ডাক্তারি পরীক্ষা দাওনি, জানো না কি কঠিন গিয়েছিলে আমার। কারণ ডাক্তারি দরকার নেই, যে সিম্পলি আমরা 9-10 যদি কোনো ছেলে মেয়ে যদি পরীক্ষায় কম নাম্বার পায়, যদি জিজ্ঞাসা করি ভাই কত নাম্বার কম কেন পেলি, তো কি বলবে? কোচিং ভালো না, সিলেবাস টাফ, যে আমাদের গার্ড দিয়েছে সেই গার্ডটাই খুব খারাপ, আমাদের এক্সাম লিখতেই দিচ্ছে না, শুধু বকর বকর করছে। এর ওর ঘাটে দোষটা পায়, এর ওর ঘাটে দোষটা পায়, কিন্তু কামিয়াব লোক কোনো সময় এর ওর ঘাটে দোষটা পায় না। কামিয়াব লোক কোনো সময় এর ওর ঘাটে দোষটা পায় না। Yes. এই যে আজকে ক্রিকেটের গড বলা হয় কাকে? সচিন তেন্ডুলকরকে, জানি কি জানি না? Yes. তো উনি যেমন সব থেকে বেশি সেঞ্চুরি করতে এবং সব থেকে বেশি 0 রানে আউট হয়েছে, জানি কি জানি না? Yes. তো ওই সময় যদি তাকে যদি কেউ কোশ্চেন করেছে যে আপনি যখন 0 রানে আউট হন, এর পিছনে কারণটা কি, তো সেই সময় সে কি করেছে? নিজের প্র্যাকটিসকে যার কারণ দেখিয়েছে, সে প্র্যাকটিসটা কম ছিল আমার। কিন্তু সে কিন্তু কোনো সময় বলেনি যে ক্রিজটা খারাপ ছিল, ময়দানটা খারাপ ছিল যার কারণে বল সুইং হচ্ছিল না। সে কোনো সময় বলেনি যে বোলারটা খুব ফাস্ট ছিল যার কারণে বল আমি ব্যাটে পাচ্ছিলাম না। সে কিন্তু কোনো সময় বলেনি যে আমার রানার খারাপ ছিল যার কারণে আমি রান নিতে পারছিলাম না। সবসময় কি বলেছে? যে আমার প্র্যাকটিসটা কম ছিল। কারণ কামিয়াব লোকের স্বভাবই এটা যে যদি সে লক্ষ্য যদি না পৌঁছতে পারে, সে নিজেকে শুধরায়, সমাজকে নয়। তো আমরা কি করি? আমরা ওই মানুষের মধ্যে থেকে যাই। আমরা কি ভাবি যে আমরা নিজেকে না শুধরে যদি অন্যকে শুধরাতে যাই, ভাই কোনোদিন সাকসেস আসবে না। তো আমাদেরকে কি করতে হবে? নিজেকে শুধরাতে হবে। তো নিজেকে শুধরাতে হবে। যখন এরকম ধরনের মানুষের সঙ্গে পাল্লায় পড়ি, সাক্ষাৎ করি, তো এদের কাছে এরকম অনেক কিছু এক্সপেরিমেন্ট পাই যে এরা কেন সিস্টেম থেকে বেরিয়ে গেছে। আর সেগুলো এসে দাদাকে জিজ্ঞাসা করতাম, দাদা এই ছেলেটা এরকম বললো কেন, এই ছেলেটা এরকম বললো কেন, আর এই জায়গাগুলো ক্লিয়ার হয়ে যেত। এই জায়গাগুলো ক্লিয়ার করতাম নিজেকে, আর যখন ক্লিয়ার করতাম দিনকে দিন এই জায়গাটা আরও ক্লিয়ার হয়ে যেত, আরও ক্লিয়ার হয়ে যেত। আর সেই সময় আমার পুরো ক্লিয়ার হয়ে গিয়েছিলো একটা টাইমে যে হ্যাঁ, যেখানে আমরা কাজ করছি কেউ এই জায়গাটার নামে কেউ আঙুল তুলতে পারবে না, আঙুল তুলতে পারবে না। আর যদি কেউ এই জায়গাটার নামে আঙুল তুলছে, অ্যাকচুয়ালি সেই সিস্টেমটার উপরে আঙুল তুলছে না, সে নিজের উপরে আঙুল তুলছে, কারণ সে এই জায়গাটা নিজেকে যোগ্য বলে মনে করে না, Yes. তাই সে বেরিয়ে গেছে। তো বিষয়টা হচ্ছে কি, তো আমাকেও সেম জায়গাটাকে ধরে রাখতে হবে। আর এই ধরে রাখার রাস্তায় অনেক মানুষ আসবে যে আমাদেরকে ভটকানোর চেষ্টা করবে, আমাদেরকে দিশা ভটকানোর চেষ্টা করবে, কিন্তু আমাদেরকে নিজেকে ক্লিয়ার রাখতে হবে যে হ্যাঁ আমরা কি করছি, আমরা কি করছি, আমরা কোনো খারাপ কাজ করছি না, আমরা কোনো খারাপ কাজ করছি না। তো যখন আমরা এই মেন্টালিটি নিয়ে যখন আমরা কাজ করা শুরু করি, এবার কাজ তো শুরু করছি, বেশ রিজেকশানও খাচ্ছি, আর যখন রিজেকশান খাচ্ছি মন ভেঙে যাচ্ছে, আবার তৈরি করছি, ভেঙে যাচ্ছে, আবার তৈরি করছি। তো সেই সময় একটা টাইমে মানুষ কি হয়ে যায়? বোর হয়ে যায় রিজেকশন খেতে খেতে। এই একটু আগে দাদাটা অনেকগুলো কথা বলে গেল, খুব সুন্দর কথা বলছিল। তো একটা ক্লাস হওয়া উচিত আমাদের অলোকদান। অলোকদা পুরো 50টা 52টা নো পরপর খেয়ে গেছে, পরপর নো খেয়ে গেছে, কিন্তু একবারও বলিনি যে না অনেকগুলো নো খেয়ে গেছে, আর কটা খেতে হবে, আর কটা খেতে হবে। কেন? সেই সময় আমাদের মধ্যে একটা কথা চলতো কি, না থাকিए पैर मेरा ना हिम्मत हारी है, कुछ कर दिखाने का इरादा लिया है, सफर अभी भी जारी है। কি বলছে? Yes. না আমাদের এখনো শরীর ক্লান্ত হয়ে গেছে, না আমরা সাহস হারিয়ে ফেলেছি, সাহসও আছে, এনার্জিও আছে, তাহলে পরিশ্রম কেন থেমে যাবে, শ্রম কেন থেমে যাবে? নিজেদেরকে কন্টিনিউ চেষ্টা করে যেতে হবে। আমরা যখন ট্রেনিং নিতাম সেই সময় আমাদেরকে একটা ক্লাসে বলা হয়েছিল যে যখন আমরা সাকসেসের এক্সপ্লেন করি না, সাকসেসের যখন এক্সপ্লেন করি ওখানে 3টে এসের কথা বলা হয়। যদি এক্সপ্লেনটা একটুখানি অ্যানাগ্রাম করবে দেখতে পাবে ওখানে 3টে এস থাকে, ওখানে 3টে এস থাকে। 3টে এসের মধ্যে কি বলছে? একটা এসে বলছে তোমাকে সিরিয়াস হতে হবে, তুমি নিজের কাজকে কতটা গুরুত্ব দিচ্ছ। যখন আমরা আজকে হয় বাড়িতে কোনো কাজ করি, যদি সিস্টেমে কোনো কাজ করি, সাপোজ ট্রেনিং পড়ছি বা ট্রেনিং লিখছি, তো সেই সময় বাড়িতে অনেক কাজ আমাদের মাথায় চলে আসে। কখনো বাড়ির মা বা বাবা কিছু কাজ বলে, কখনো বন্ধু বান্ধব কিছু কাজ বলে, কিন্তু আমরা কি করি? ওই ট্রেনিং পড়া বন্ধ করে আমরা সেই কাজে চলে যাই, কেন? আমরা আমাদের ট্রেনিংটাকে গুরুত্ব দিচ্ছি না। অনেক সময় কি হয়, ট্রেনিং এর মধ্যে অনেকে কি করছে, কারণ বাথরুম লাগছে, কারণ জল তৃষ্ণা লাগছে, কেন? কারণ ট্রেনিংটাকে ইম্পর্টেন্ট দিচ্ছি না। তাহলে এখানে আমার সিরিয়াসনেস কোথায়? যদি আমাকে সাকসেস হতে হয় তাহলে আমাকে প্রথম আমার মধ্যে সিরিয়াসনেস আনতে হবে। সেকেন্ড বলছে কি, শুধু সিরিয়াসনেস আনলে হবে না, সেকেন্ড 3টে এস আছে। প্রথমে এসে সিরিয়াস, সেকেন্ড এসে কি বলছে? আমাকে সিনসিয়ার হতে হবে, নিজের কাজের মধ্যে নিজেকে দায়িত্ব সম্পন্ন হতে হবে। এটা আমার কাজ, আমাকে কমপ্লিট করতে হবে, অন্য কেউ করে দেবে না আমাকে।
Yes. আমার কাজ আমাকে কমপ্লিট করে অন্য কেউ করে দেবে না। তাই সেখানে নিজের কাজটাকে নিজেকে কমপ্লিট করতে হবে, নিজেকে কমপ্লিট করতে হবে। আর লাস্টে যে এসটা থাকে ওটা কী বলছে, সাস্টেন এফোর্ট। মানে ততক্ষণ দৌড়ে যেতে হবে যতক্ষণ না তুমি তোমার লক্ষ্যে পৌঁছতে পারছো। কন্টিনিউ এফোর্ট দিয়ে যেতে হবে, কন্টিনিউ, যতক্ষণ না আমি আমার গোলে পৌঁছতে পারছি। তাহলে এই যে জায়গাটা, যে সাস্টেন এফোর্ট, আমাদেরকে কন্টিনিউ রাখতে হয়, কন্টিনিউ রাখতে হবে। এই না যে আমি পৌঁছতে পারবো না, হয়তো হ্যাঁ সময় লাগবে কিন্তু পৌঁছে ঠিকই যাবো, ঠিক পৌঁছে যাবো। তো বিষয়টা হচ্ছে কি, আমাদের এই সাস্টেন এফোর্টটাকে, কারণ আমাদের এই কন্টিনিউ এফোর্টটাকে কন্টিনিউ রাখতে হবে। অনেকে কি হয়, মাঝপথেই নেমে যায়, মাঝপথেই নেমে যায়। কেন? আমাদের এনার্জি শেষ হয়ে গেছে। ভাই এনার্জি শেষ হলে হবে কি করে? যখন এনার্জি শেষ হচ্ছে ওই জায়গায় দাঁড়িয়ে মানে মনে করো যদি আমি এখান থেকে একবার পিছিয়ে যাই, একবার যদি পিছিয়ে পড়ি, তো আমাদের লাইফ কোথায় হবে? সেই ওই মধ্যবিত্ত গরিব লাইফটা, ওই মধ্যবিত্ত গরিব লাইফটা, যেখানে আমাদের ওই লাইফ ওইভাবেই চলবে, আমাদের লাইফ ওইভাবেই চলবে, যেখানে কারোর কোনো সম্মান থাকবে না, Yes. যেখানে কারোর কোনো সম্মান নেই। আজকে অনুষ্ঠান বাড়ি গেছি, তো সেখানে ভিড়ের মধ্যে গিয়ে গুতোগুতি করতে হচ্ছে। আজকে যদি অনুষ্ঠান বাড়ি ভিড়ের মধ্যে গুতোগুতি করতে হচ্ছে, আজকে যদি কোনো অকেশনে যাই, আজকে যদি কোনো ফাংশনে যাই, সেখানে গিয়ে কোণের মধ্যে গিয়ে দাঁড়াতে হচ্ছে। কেন? স্টেজের সামনে দাঁড়াতে পারবো না কেন? বসতে পারবো না কেন? কেন? আমার কাছে টাকা নেই তাই, আমার কাছে টাকা নেই তাই। ভাই যদি মার্কেটে সমাজে সম্মান পেতে হয় ভাই, তাদের টাকা লাগবে। Yes. হিন্দিতে একটা কথা আছে ভাই, पैसा खोदा नहीं लेकिन खुदा से, खुदा कसम खुदा से कुछ कम भी नहीं। Yes. Yes. তাই ভাই পয়সা কামানা হবে, টাকা কামাতে হবে। তো আমাকে যদি টাকা যদি কামাতে হয় ভাই, আমাকে এখানে জায়গাটাকে ধরে রাখতে হবে, হারিয়ে ফেললে হবে না, হারিয়ে ফেললে হবে না। আর যখন আমরা এই জায়গাটাতে যখন লড়তে থাকি, তো সেই সময় দাঁড়িয়ে কী হয়, সেই সময় দাঁড়িয়ে আমাদের মধ্যে আবার একটা সমস্যা চলে আসে, আবার একটা সমস্যা চলে আসে। তো যখন আমরা এইভাবে কাজটাকে করতে থাকি, তো আমরা অনেকেই বলি যে আমি তো বিলিভ করছি, আমি বিলিভ করছি যে হ্যাঁ এখান থেকে হবে, কাজটাকে করছি, কিন্তু সেই বিলিভটা করতে পারছি না, সেই বিলিভটা করতে পারছি না। আবার এই বিলিভ যদি সেইভাবে না হয়, বিলিভ যদি 100% না হয়, তাহলে সেখান থেকে রেজাল্ট আসবে না। বিলিভ যদি 100% লেভেলে না হয়, সেই বিলিভ সেখান থেকে রেজাল্ট আসবে না, সেখান থেকে রেজাল্ট আসবে না। অনেকে কাজ করে কিন্তু বিলিভ করে না, অনেকে কাজ করে তো বিলিভ করে না, আবার অনেকে বিলিভ করে তো কাজ করে না। যেখানে বিলিভ করছে কাজ করছে না, তার মানে কি মালটা বিলিভই করছে না, বিলিভই করছে না। আমরা একটা গল্প শুনেছিলাম যে একটা গ্রামে বেশ কয়েক বছর ধরে ঠিকঠাকভাবে বর্ষা হচ্ছে না। তা এক বছর এমন খরা নেমেছে যে ফসল হওয়ার নামই নিচ্ছে না। তো গ্রামবাসী সবাই মিলে হাঁ হাঁ করে বসে রয়েছে যে কখন বর্ষা নামবে। এমন সময় পাড়ার মধ্যে একটা খবর আসলো যে কি, যে এক সাধু আছে, এক সাধু আছে যে কিনা নাচ করে। কি করে? Nuts. নাচ করে। আর যখন নাচ করে কি করে, সে নাচের মাধ্যমে সে আকাশ থেকে বৃষ্টি নিয়ে চলে আসে। বলে এরকম পাওয়ারফুল? বলে হ্যাঁ, বলে হ্যাঁ এরকম পাওয়ারফুল। তো বিষয়টা হচ্ছে কি, তো সাধুকে ডেকে নিয়ে আসা হয়েছে। তো সাধু এসে নাচে আরাম বলছে, সাধু বলছে যে হ্যাঁ আমি নাচ করবো, আমার নাচের থেকে বৃষ্টি আসবে, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? বলছে তোমাকে, তোমাদের সবাইকে এটাকে বিশ্বাস করতে হবে যে আমার নাচের থেকে বৃষ্টি আসে, 1 নম্বর কথা। বলছে হ্যাঁ, আর সবাইকে থাকতে হবে, কেউ বাদ গেলে চলবে না। বলছে হ্যাঁ ঠিক আছে তাই থাকবো, ঠিক আছে তাই থাকবো। এইবার তো সাধু নাচ করা শুরু করেছে, বৃষ্টি আসছে না। তো সাধু বলছে নিশ্চয়ই কেউ একটা মিসিং আছে, দেখো চেক করে দেখো। তো চেক করে দেখে ওই গ্রামের ছোট্ট একটা বাচ্চা, 8-10 বছরের একটা বাচ্চা, সে মিসিং। বলে এই কোথায় গেল, এ কোথায় গেল? ওর বাবা মাকে জিজ্ঞাসা করছে, কোথাও? বলে একটু এখানেই ছিল। কোথায় গেল কে জানে? ওর ঠাকুমাকে জিজ্ঞাসা করছে, বলে একটু এখানেই ছিল, কোথায় গেল কে জানে? কিছুক্ষণ পর দেখে দূর থেকে ছেলেটা বাড়িতে তার ছাতা নিয়ে আসছে, ছাতা নিয়ে আসছে। তো যখন ছাতা নিয়ে আসছে, গ্রামের সবার কাছে গিয়ে রেগে যায়, হেরে যায়। হ্যাঁ সাধু এতক্ষণ ধরে নাচ করছে, তুই ছিলিস কোথাও, তোর জন্য বৃষ্টি আসছে না। তো সাধু গেছে রেগে, বলে না ওর উপর রাগ করবে না, রাগ তো তোমাদের উপর হওয়া উচিত, তোমাদের উপর হওয়া উচিত। ওর যদি বৃষ্টি আসে তো ওর জন্যই আসবে, তোমাদের জন্য না। বলে কেন? বলে বিশ্বাস তো ও করেছে, তোমরা করোনি এখনো, কারণ তোমাদের কোথায় এখনো যদি আছে, যদি বৃষ্টি আসে তো আসবে, নাহলে না আসবে। তোমাদের কাছে এখনো সংশয় আছে, কিন্তু ওই জিনিসটাকে পুরোপুরি বিশ্বাস করেছে। বলে পুরোপুরি বিশ্বাস করেছে বলেই দেখো, জিজ্ঞাসা করে দেখো কেন ছিল না, কেন ছিল না জিজ্ঞাসা করে দেখো। আচ্ছা কোনো জিজ্ঞাসা করে তুই এখানে ছিলিস না কেন? বলে আমি আমার ঠাকুমার জন্য ছাতা আনতে গেছিলাম, যদি বৃষ্টি চলে আসে, বৃষ্টি তো আসবেই, আর বৃষ্টি যদি চলে আসে আমার ঠাকুমা তো জলে ভিজে যাবে, তাকে বাঁচাবে কে? তাই আমি ঠাকুমার জন্য ছাতা আনতে গেছি। তখন সবাই বলে আচ্ছা, মানে এর বিশ্বাস যে বৃষ্টি আসবেই, আর বৃষ্টি আসলে ঠাকুমাকে বাঁচাতে হবে, তার জন্য গেলে ছাতা আনতে। তাহলে ওর বিশ্বাস ছিল বলে ও
অ্যাকশন নিয়েছে, আর বাদ বাকিদের বিশ্বাস ছিল না, তাই অ্যাকশন নিতে পারেনি। Yes. তো যেখানে বিশ্বাস থাকবে সেখানে অ্যাকশন থাকবে না, হতেই পারে না। Yes. বুঝতে পারলাম বিষয়টা? Yes. তাহলে আমরা সেইভাবে বিশ্বাসটা করতে পারবো, Yes. আমার বিষয়টাকে অ্যাকশনে আনতে পারবো। Yes. তো দাদা যেটা যে বলছে, যে প্রসেসগুলো বলছে না, আমাদের কি হয় ওই প্রসেসগুলোর উপর আমরা এই বিশ্বাসটাকেই করতে পারি না, ওই প্রসেসগুলোর উপর আমরা এই বিশ্বাসটাকেই করতে পারি না। আর বিশ্বাসটাকে করতে পারি না বলে কি হয়, আমাদের নিজেদের মধ্যে এই ক্লিয়ারিটি না থাকার কারণে, এই বিশ্বাসটা না থাকার কারণে কি হয়, আমরা রেজাল্টটাকে পেতে পারি না, আমরা রেজাল্টটাকে পেতে পারি না। যখন সিস্টেমে, আমি যখন শুরুর দিকে এসেছিলাম, তো সেই সময় যখন আমার এরকম একটা অবস্থা ছিল যে আমার রেজাল্ট আসছিল না, তো সেই সময় দাঁড়িয়ে একটা টাইমে যখন আমি কৌশিককে মেইন ইনভাইটিং করছিলাম, তো ওনাও সিস্টেমে যখন চলে এসছে আমাকে একটা কোশ্চেন করেছিল, যে যখন কাউন্সিলিংয়ে আসছিল, যে ভাই এখান থেকে ইনকাম হবে তো? আমি সে গ্যারান্টি হবে, গ্যারান্টি। কেন গ্যারান্টি দিতে পারছি? কারণ সেই সময় আমার কিন্তু এক পকেটে টাকা ছিল না, আমার সবে মাত্র একটা থেকে শুরু হয়েছে, তাও কতদিনে? 7 মাস 8 মাস পরে। তো সেই সময় আমি কৌশিককে বলছি গ্যারান্টি ইনকাম হবে, বলছে আমার মাসকে আমার 8 থেকে 10 হাজার টাকা ইনকাম লাগবে। আর কি 8 থেকে 10 টাকা তার বেশি হবে যদি তুই কাজ করতে পারিস, ও মালটা বলে হ্যাঁ সত্যি, আরও আমাকে খুব বিশ্বাস করে। কেন? আমার এদিক থেকে আমার একটা ইয়ে আছে যে আমি যার সঙ্গে কথা বলি মানুষ সবাই আমাকে বিশ্বাস করে। তো কৌশিক আমাকে বিশ্বাস করে নাই যে ভুলভাল বলবে না, চলো গ্যারান্টি ইনকাম হবে তো হোক। তো ও আমাকে এসে জিজ্ঞাসা করে যে ভাই, একদিন পরে 2 দিন পরে আমাকে এসে জিজ্ঞাসা করে, এবার তুই তো বলছিস গ্যারান্টি ইনকাম হবে, কিন্তু আমি না বুঝতে পারছি না যে কীভাবে ইনকাম হবে, তা কেন? বলে এখানে যারা যারা আছে শুধু তো 2 দাদাকেই রেখেছি ইনকাম করতে, কাউকে তো দেখিনি ইনকাম করতে, ওই 2 দাদা মানে বিশুদা আর বিকাশ থাকে। Oh. বুঝতে পারলাম? এইবার ওর কাছে কোশ্চেন যে আমি তো কাউকে ইনকাম করতে দেখছি না, তাহলে ইনকাম হবে কিন্তু গ্যারান্টি কীভাবে দিচ্ছি? আমি বললাম দেখ ভাই, আমরা যেখানে এসেছি এটা একটা সিস্টেম, প্ল্যাটফর্ম মানে কি? System. আর সিস্টেম কোনো সময় ভুল হয় No. না। এই যেমন কয়েকদিন আগে আমার কাছে একটা কোশ্চেন এসেছিল যে আমি না একটা এক্সপেরিমেন্ট করছিলাম, কি 2 আর 2 5 কখন হয় চেক করবো। তো সকালবেলায় উঠে আমি 2 আর 2 যোগ করছি, তো বলছে কি 4 হবে। কি কত হবে? 4 হবে। আমি বললাম কেন? হয়তো সকালবেলা বলে 4 হবে, দুপুরবেলায় গিয়ে দেখবো, চেক করে দেখবো। এবার দুপুরবেলা আবার 2 আর 2 যোগ করেছি, তখন আসি দেখি 2 আর 2 কত হচ্ছে? 4। তাহলে এটা কেন? সকালবেলা 2 আর 2 4 হলো, এখন তো রৌদ্রের টেম্পারেচার একদম চরম পর্যায়ে, এত গরম, তারপরে 2 আর 2 4 হবে। ঠিক আছে চলো রৌদ্রটা একটু কমতে দাও, বিকেলবেলা আবার 2 আর 2 যোগ করেছি, তখন দেখি কত হচ্ছে? 4। মানে এটা কেন হলো? সন্দেহ হতে আসলো, এখন এদের মাথায় বুদ্ধি কাজ 2 আর 2 4 কেন হবে, 5 কেন হবে না? তো চলো আরেকটু পরে দেখা যাক, একটু সন্ধ্যের পরে চেক করছি, 2 আর 2 যোগ করছি, তখন দেখি 4 হচ্ছে। না আজকের না, ঠিক শোয়ার আগে আরেকবার চেক করবো। এবার রাত্রিবেলা শোয়ার আগে আবার 2 আর 2 যোগ করছি, তখন দেখি কি 4 হচ্ছে। তাহলে এর কারণটা জানতে হবে। সকালবেলা উঠে আমি জিজ্ঞাসা করেছি সবাইকে, বাড়িতে প্রথমে মাকে জিজ্ঞাসা করেছি, মা মালটা খুঁজে গেছে, সকালবেলা উঠে তোর মস্করা করাটা ইয়ে হচ্ছে না, 2 আর 2 4 কেন হয়? বাবাকে যে ইয়ে হচ্ছে, বাবা যে খেয়ে দিয়ে কাজ পাচ্ছে না, তো বলছে না এই হচ্ছে, বসে বসে ইনকাম করছে নাকি? দাদা এরকম দাদা পালিয়ে যায় আমার কোশ্চেন শুনে। তো কী হচ্ছে, কেউ আমার কোশ্চেন অ্যান্সার দিচ্ছেন। তখন আমি ভাবছিলাম যে এর অ্যান্সার তো বার করতেই হবে। তা আমাদের পাড়ায় একটা হোতা আছে, তো আমি সেই হোতার কাছে গেছি যে ভাই তুই তো সব জানিস, তুই আমার থেকে অনেক অনেক বুঝদার, আমার একটা কোশ্চেন অ্যান্সার করে দে না। বলে কি? বলে আমি যখনই জিজ্ঞাসা করি, সকালবেলায় হোক, দুপুরবেলা হোক, রাত্রিবেলা হোক, যখন আমি 2 আর 2 ক্যালকুলেট করি না, 4 হয়, কোনো সময় 5 হয় না। বলে আর ভাই এটাই তো সিস্টেম কোনো সময় রং হতে পারে না, আর 2 আর 2 5 তখনই হবে যখন ওটা রং হবে। তাহলে সিস্টেম কোনো সময়ের জন্য ভুল হয় না, ভুল হয় কাদের? মানুষের। যখন মানুষ অঙ্ক করতে ভুল করে তখন 2 আর 2 5 হবে। Yes. বুঝতে পারলাম বিষয়টা? Yes. তো আমি এই কথাটাই সেই সময় কৌশিককে বলেছিলাম, ভাই আমরা যেখানে এসেছি না, এটা একটা সিস্টেমে চলে, এখানে একটা প্রসেস মেনটেন করতে হয়। যদি আমরা এই প্রসেসটাকে ঠিকঠাকভাবে মেনটেন করতে পারি, রেজাল্ট আমাদের আসবেই, ইনকাম আমাদের হবেই। যদি হচ্ছে না, তার মানে ভুল আমাদের মধ্যে আছে, তাহলে আমরা যদি আমাদের এই ভুলগুলোকে দেখে একবার নিজেকে শুধরে দিতে পারি, তো ইনকাম কেউ আটকাতে পারবে না।
ইনকাম কেউ আটকাতে পারবে না। মানে এটা আবার হতে পারে কোশ্চেন, অনেকের মধ্যে কোশ্চেন দেখেন এটা আবার হতে পারে। তো সেই সময় আমি ভাবছিলাম যে কেন হবে না, কেন হবে না। তো সেই সময় একটা উদাহরণ দেখছিলাম যে আমার যখনই আমি ট্রেনিং করতে যাই, তো আমার মাথার প্রথমে আসে শাস্ত্র, রামায়ণ, মহাভারত, পুরাণ এসব চলে আসে। তো ওখানে দেখছিলাম যে হেভি একটা কথা বলছে, যখনই কোনো অসুর, কোনো দানব যখন তপস্যা করে, তখন হয় শিব ঠাকুর, নয় ব্রহ্মাদেব, মোমো ঠাকুরের তপস্যা করে, আর এরা এসে বরদান দিয়েও দেয়। তো কোশ্চেন আমার, এরা কি জানে না যে এই ওষুধটাকে যদি আমি অমরত্ব, এই এত পাওয়ারফুল একটা বরদান দিচ্ছি, এ তো রাস্তায় গিয়ে সমাজে গিয়ে উৎপাত কাজ করবে, করবে কি করবে না? Yes. করবে। এই যে মহিষাসুরকে যখন ব্রহ্মদেব বর দিয়েছিল যে হ্যাঁ যাও, কোনো পুরুষ তোমাকে মারতে পারবে না, তোর তো এই কনফিডেন্স, ও তো রাস্তায় গিয়ে উল্টো পাল্টা কাজ করবে, করবে কি করবে না? Yes. করেও ছিল। আর দেবতারা জানতেও জেনেও ছিল যে হ্যাঁ এর বর পেয়েই এই কাজটা শুরু করবে, ভুলভাল কাজ শুরু করবে। জানার পরেও কিন্তু নিজেকে আটকাতে পারেনি। কেন পারেনি? কেন পারেনি? কারণ তারাও একটা নিয়মের মধ্যে আবদ্ধ, যে কাজ করবে রেজাল্ট তাকে দিতেই হবে, যে সঠিক নিয়মে কাজ করবে রেজাল্ট তাকে দিতেই হবে। তো এখানে সেহেতু আমাদের একটা সিস্টেমের একটা প্রসেস আছে, যে প্রসেস মেনটেন করবে রেজাল্ট তার কাছে আসতে বাধ্য, রেজাল্ট তার কাছে আসতে বাধ্য। আর সেই শুনে কৌশিকের মধ্যে কনফিডেন্স খুলে যায়। কনফিডেন্স দিচ্ছে কে? যার পকেটে ফুটো করি নেই। এই ফুটো, এই যে এই কনফিডেন্সটা আসছে কোথা থেকে? এই জিনিসটা এসছে আর কিছু না ভাই, বিশ্বাস থেকে, Yes. সিস্টেমের প্রতি, স্মার্টের প্রতি বিশ্বাস থেকে। কারণ সিস্টেম কোনো সময় রং হতে পারে না। তো যদি হয়, যদি আমাদের কাছে অনেক টুইটার আসে, অনেক ধরনের এরকম ছেলেমেয়ে আসে যারা আমাদেরকে এরকম ভুল ধারণা দেওয়ার চেষ্টা করে যে ভাই এখান থেকে কিছু হয় না, ওই সময় যাই একটা জিনিস কোশ্চেন করবে, তাহলে ভুল কে? এই ছেলেটা যে এখান থেকে ইনকাম করতে পারেনি, না কি ভুল সিস্টেম, ভুল প্রকৃতি যে দুই 4 করে 5 করতে পারে না? ভুল কে হবে? সিস্টেম নাই মানুষটা? তাই ভুল মানুষ হয়, ভুল মানুষ হয়। তাহলে আমাকে কি করতে হবে? ওই মানুষটাকে শেখার কি আছে? একদম ওই মানুষটাকেও শেখার আছে কি, যে এই ভুলগুলো করা যাবে না, এই ভুলগুলো করা যাবে না, যে এই ভুলগুলো এই মানুষটা করেছে, যেই ভুলগুলো এই মানুষটা করেছে। তা আমাদেরকেও সেম এই জায়গাটা, তাহলে করাটা কি যাবে, করাটা কি যাবে? যেমন আমরা ছোটোবেলা থেকে যখনই আমরা কোনো কিছু করতাম না, বাড়ি থেকে মানা করতো। দেখবে ছোটো বাচ্চা যখন কোনো কিছু ভুলভাল কাজ করে, ওর পাশে কোনো গার্জিয়ান ছেলে বলে এটা করবি না, এটা করবি না, আর বাচ্চারা কি করে? ওই কাজটাই বেশি বেশি করে করে, ওই কাজটাই বেশি বেশি করে করে। এটা আমিও দেখেছি। সিস্টেমে আসার আগে এটা আমার কাছে ক্লিয়ার ছিল না, কিন্তু আসার পরে এটা আমার কাছে ক্লিয়ার হয়ে গেছে যে এটাকে কী করে কন্ট্রোল করা যায়, কী করে কন্ট্রোল করা যায়। এবার আসার পরে আমি যখন এটাকে অ্যাপ্লাই করেছি বাচ্চাদেরকে, যখন কোনো কাজ করতে বলতাম বা আটকাতাম, ও মালটা আমার দিব্য কথা শুনে নিত। আর এসে ওদের গার্জিয়ান আমার কাছে জিজ্ঞাসা করতো যে তুমি হঠাৎ কী এমন করলে যে ও তোমার কথা শুনছে, আমাদের কথা শুনছে না, কী এমন করলে? আর কিছুই না, স্মার্ট ভ্যালু ট্রেনিং, আর কিছু না, স্মার্ট ভ্যালু ট্রেনিং আমাকে হেল্প করেছে। বলছি কি, যখন আমরা কোনো কাজ করি, তো যখন কোনো শিশুকে যখন আমরা মানা করি, তো কী বলি? এটা করবে না, নেগেটিভ ওয়ার্ড ইউজ করি, এটা করবে না। এই যে নেগেটিভ ওয়ার্ডটাই নেগেটিভ রেজাল্ট দেবে। তাহলে আমাদের সিস্টেম কী বলছে? পজিটিভ ওয়ার্ড ইউজ করো, সবসময় পজিটিভ থিঙ্কিং মেনটেন করো, পজিটিভ মাইন্ডসেটও মেনটেন করো। তাহলে আমার এখানে তাহলে কী বলা উচিত? এই কাজটা করবে না, নাকি এই কাজের বদলে এই কাজটা করো? তখন আমি ওকে বলতাম যে ওটা না খেয়ে এটা খাও, ওটা না করে এটা করো। আর যখন এই অপশানটা দিতাম যে এটা করো, ওটার আস্তে আস্তে করতে চলে যেত। কিন্তু সাধারণ সমাজে কী হতো, যে ওকে এই অপশানটাই দেওয়া হয় না। যেমন দেখবে যখন আমরা এই কাজটা করবো না, আমাদের অনেক রিলেটিভ আসবে, আমাদের সামনে অনেক রিলেটিভ আসবে যারা আমাদেরকে বলবে কি, কী কাজ করছিস, কী কাজ করছিস, ভুলভাল কাজ করছিস, এখান থেকে ফিউচার হয় নাকি আদৌ? আমার সামনে এসেছিল, আমার সামনে এসেছিল। আর যখন আমার সামনে এরকম কথা বলছে যে কী কাজ করছে, ভুলভাল হয় নাকি কেউ? তুমি কী বলছো, এটা ভুলভাল? হ্যাঁ ভুলভাল, এখান থেকে ভবিষ্যৎ হবে না। হ্যাঁ হবে না। তোমার কাছে ভবিষ্যতে কোনো অপশান আছে? তোমার কাছে ভবিষ্যতে কোনো অপশান আছে? ভবিষ্যতে অপশান বলতে আমি তোকে কাজ দেখে দিচ্ছি। কী কাজ? বলে এখানে চলে যাই, কোম্পানিতে চলে যায়, তখন মাসে 7,000 টাকা মাইনে দেবে। কারণ 7,000 টাকা মাইনের ভবিষ্যৎ কী বলো? আমার ভবিষ্যৎ তুমি বললে এখানে ভবিষ্যৎ নেই। 7,000 টাকা মাইনের ভবিষ্যৎ কোথায়? এইবার কথাটা মানুষটা যাবে কোথায়? চেপে যায়, চেপে যায়। তার মানে ওর কাছেও ক্লিয়ার নেই যে ভবিষ্যৎ হবে না, ভবিষ্যৎ কোথা থেকে হবে। তাহলে ওই মানুষটার কথা শুনে আমি কেন এখান থেকে ভ্রান্ত হব? আমি কেন এখান থেকে ভ্রান্ত হব? তো এরকম আমাদের পাড়ায় আবার কী হয়, যখন আমি যখন কাজ স্টার্ট করেছিলাম, তো কী হয়, পাড়ার থেকে অনেক টুইটার বার হয় না, অনেক টুইটার বার হয়। তো যখন আমি এরকম কাজ করেছিলাম, এরকম অনেকে ইনভাইটিং করেছিলাম, মেসেজ দেখিয়েছিলাম, প্ল্যান দেখিয়েছিলাম, তো ওদের মধ্যে অনেক টুইটার ছিল।
এবার কি করেছে, ওরা আমার বাবার কাছে কখনো মায়ের কাছে গিয়ে রিপোর্ট করতো, তোমার ছেলে যে কাজটা করছে না, দেখবা দুদিন পর তোমার বাড়িতে পুলিশ আসবে। এবার বাড়ির লোক ভয় পেয়ে গেছে। বাড়ির লোক সব থেকে বেশি কিসের ভয় পায়? পুলিশ, ঝামেলা, অশান্তি। এবার বাড়ির লোক বলেছে, যে বাড়িতে এসে বলছে, ভাই বাবা তুই যা করিস তাই করিস, পাড়ার কাউকে কাজে মেসেজ দিস না, পাড়ার কাউকে মেসেজ দিস না। ততক্ষণ আমি হরষিতকে মেসেজ দিয়ে দিচ্ছি, হরষিতের বাড়ি আমাদের পাড়াতে। তো আমি কেন কি হয়েছে বিষয়টা, বলে যদি বাড়িতে পুলিশ আসে, তাহলে পুলিশ কেন আসবে? তোমার কি মনে হয় তোমার ছেলে চুরি করে না ডাকাতি করে তাহলে পুলিশ আসবে? বলে আমার ছেলে তো কিছু করে নাই, কিন্তু আমার ছেলের বন্ধু বান্ধবরা যদি করে। তোমার ছেলের বন্ধু বান্ধব কে? বলে কেন? বলে তুমি তোমার কি মনে হয় বিশুদা বিকাশদা চুরি ডাকাতি করবে? বলে না, ওদের কথা কে বলছে? বলে তাহলে কি আজাদা করবে? বলে না, ওর কথা বলছি না। বলে তাহলে করবে এটা কে? করবে এটা কে? বলে তাহলে করবে এটা কে? বলে তোর সঙ্গে যারা যারা কাজ করবে, যারা কাজ করবে বলতে আমার জুনিয়র যারা, মানে তুই বলছো হরকেট চুরি করবে, তাহলে চোর তোকে পুলিশ তোকে ধরবে, আমাকে কেন ধরবে? আমাকে কেন ধরবে? আর তুমি এটা বলতে পারো না যে ও চুরি করবে কেন, তুমি জানো ভালো ছেলে। তো বলছে হ্যাঁ সেটা তো ঠিক, কিন্তু তাহলে ওই লোকগুলো কেন বলছে? বলছে এটাই তো কথা, এটাই তো কথা। ওই লোকগুলো এই কারণে বলছে কারণ ওই ছেলে মেয়েগুলো এখন সিস্টেমে কাজ করে না, Yes. এখন কাজ করে না। বাই চান্স যদি এখান থেকে তোমার ছেলে প্রত্যেকের কিছু করে ফেলে, আর তখন সমাজ লোকে ওকে দেখেই তো চিৎকার বললে তুই করতে পারিস, নিজে করতে পেরেছে, বলে কি বলে না? Yes. আর এটাই ওদের ভয়, এটাই ওদের ভয়, ওদের নাক কাটা যাবে। তাহলে আমার নাক বাঁচাতে গেলে কি করতে হবে? আমার নাক বাঁচাতে গেলে কি করতে হবে? এখানে হেভি একটা কি আছে, কোশ্চেন আছে। বলছে একদিন দুটো মানুষের কাছে কি কোশ্চেন করা হয়েছে। দুটো মানুষ, একজন সাকসেসফুল মেন্টালিটি চলে, একজন ফেলিয়ার মেন্টালিটি চলে। তো একজনকে জিজ্ঞাসা করা হচ্ছে যে আচ্ছা ভাই, যদি তোমাকে আকাশ ছুতে হয় তোমাকে কি করতে হবে? আকাশ যদি ছুতে হয় তোমাকে কি করতে হবে? সে বলছে আমি রকেটে করে আকাশ চলে যাবো। কে? সাকসেসফুল মেন্টালিটি মানুষ। রকেটে করে যাবো, আকাশ চলে যাবো, আকাশ চলে ফেলবো। আর যে ফেলিওর বলছে, বলছে তোমাকে যদি আকাশ ছুতে হয় তুমি কি করতে? বলে আকাশটাকে টেনে নিচে নামিয়ে নিয়ে আসবো, আকাশটাকে টেনে নিচে নামিয়ে নিয়ে আসবো, আমি উপরে যাবো না, আমি উপরে যাবো না। ভাই আজকে আস্তে আস্তে হেভি একটা কথা শুনলাম, হেভি একটা কথা। বলছে লাইফে সব কিছু সহজ হয়, লাইফে সব কিছু সহজ হয় যদি তুমি তোমার কাজে বিজি থাকো। কি বলছে? লাইফে সব কিছু সহজ হয় যদি তোমার লাইফে তুমি তোমার কাজে বিজি থাকো, কিন্তু লাইফে সব কিছুই কঠিন হয়ে যাবে যদি তুমি তোমার কাজে লেজি থাকো। আজকে কিছু মানুষ আছে যারা নিজেকে লেজি বলে রেখে দেয়, আমি অতটা কষ্ট করতে পারবো না, আমি অত পরিশ্রম করতে পারবো না, আমি অত হার্ডওয়ার্ক করতে পারবো না, আমি অত কিছু মানতে পারবো না, আমি লেজি পার্সন। তাহলে ভাই সব কিছু তোমার জন্য কঠিন, তুমি কোনো জায়গাতে কিছু করতে পারবে না। তো যদি তোমাকে কোনো কিছু ইয়ে করতে হয়, তাহলে ভাই নিজেকে লেজি না, নিজেকে বিজি বানাতে হবে, নিজেকে কর্মঠ বানাতে হবে, নিজেকে পরিশ্রমী বানাতে হবে। আর যার কারণে আজকে যারা পরিশ্রম করেছে তারা আজকে এই জায়গাটা এসে উপস্থিত হয়েছে। বুঝতে পারলাম বিষয়টা? Yes. তো পারবো আমরা জায়গাটাকে মেনটেন করতে? তো এরকম আমাদের লাইফে এরকম অনেক রকমের অবস্ট্রাগল আসবে, অনেক রকমের অবস্ট্রাগল আসবে। আর যে কোনো আমাদের লাইফে কী করবে, আমাদের লক্ষ্যকে ভটকে দেবে, আমাদের লক্ষ্যকে ভটকে দেবে। আর যখন এই লক্ষ্যকে ভটকে যাই, তখনই আমরা যে কী হয়, মাথার মধ্যে বিভিন্ন রকমের পোকা নাড়ে, বিভিন্ন রকমের পোকা নাড়ে। তো বিষয়টা হচ্ছে যে এই যে এইটাকে বলছিলাম যে যে ধরনের যে পোকাগুলো কীভাবে আসে, এই যখন এই কোনো রকম কোনো কুইটের সামনে পড়ি না, এরা যখন কী করে, এরা কিছু কিছু রকম কথা আমাদের কাছে শেয়ার করে। পোকা তো ওখান থেকেই আসে, পোকা তো ওখান থেকে আছে। কেন? কারণ সাকসেসফুল মানুষরা বলছে কি পজিটিভ থিঙ্কিং মেনটেন করো, পজিটিভ থিঙ্কিং মেনটেন করো। সিনিয়ররা বলছে পজিটিভ থিঙ্কিং মেনটেন করো, কিন্তু যখন এই মানুষগুলো যখন কিছু কুইটার এর পাল্লায় পড়ি, এই মানুষগুলো কী করছে, আমাদের মাথায় কিছু নেগেটিভ থিঙ্কিং ইনপুট করে দিচ্ছে, নেগেটিভ থিঙ্কিং ইনপুট করে দিচ্ছে। আর যখন নেগেটিভ থিঙ্কিং ইনপুট করে দিচ্ছে, আমরা কী করছি, আমরা ওই নেগেটিভ থিঙ্কিংটাকে নিয়ে ঘরে বসে যাচ্ছি, ঘরে বসে যাচ্ছি। আচ্ছা আমরা সবাই দেখেছি প্রত্যেকদিন আমাদের ঘরে ঘর মোছা হয়, পরিষ্কার করা, হ্যাঁ হয় কি হয় না? Yes. আমরা যে বাসনে খাই ওই বাসনটাকে প্রত্যেকদিন ধোয়া পরিষ্কার করতে হয়, করতে হয় কি হয় না? কেন করতে হয়? কেন কোনো ইউজ করতে হয় এগুলো। তাহলে যে মাইন্ডটাকে আমি ইউজ করছি আর যে মাইন্ডের উপরে এরকম কিছু ময়লা আছে সেটাকে পরিষ্কার করা উচিত কি উচিত না? উচিত। কিন্তু আমরা ওই জায়গাটায় কী করি, কিছু সময় দাঁড়িয়ে আমরা কী করি, ওখানে লেজি হয়ে যাই। ওই কিছু ময়লা এসছে যে হ্যাঁ এখান থেকে হয় না, এখান থেকে এই হয়, এখান থেকে ওই হয়, এখান থেকে এই হয়, এখান থেকে ওই হয়, আর ওই নেগেটিভ কথাটাকে আমার ধরে বসে যাই, ওই নেগেটিভ কথাটাকে ধরে বসে যাই। আমি যখন কাজ করতাম তখন আমার কাছে এরকম অনেক এসেছিল, একজন বলছে তোমাকে হেভি খাটাবে, তোমাকে হেভি খাটাবে কিন্তু ইনকাম কিছু হবে না,
হেভি খাটাবে, ইনকাম কিছু হবে না। আমি দেখছি না, সত্যি তাই। 2 মাস 3 মাস 4 মাস হয়ে গেছে, কাজ করছি, কিন্তু ইনকাম হচ্ছে না। ইনকাম হচ্ছে না, শুধু কাজ তো আমি কম করছি না, কাজ তো কম করছি না। এবার সেই সময় দাঁড়িয়ে ওই কথাটাই আমি যদি ধরে রাখতাম, ওই কথাটাই যদি মাথার মধ্যে ধরে রাখতাম, তাহলে কি হতো? তাহলে আমার ওই কথাটাই আমার মাথার মধ্যে নক করতো, আর আমাকে এখান থেকে বার করে নিয়ে আসতো, বার করে নিয়ে আসতো। ওকে আমাকে তৎক্ষণাৎ আমাকে ট্রিটমেন্ট করতে হয়েছে যে মাথার মধ্যে কোনো নেগেটিভ কথা আনা যাবে না। বলছে কি বলেছে, এটা কি বলেছে, তোমাকে হেভি খাটাবে, ইনকাম হবে না। এবার এই জায়গাটায় দাঁড়িয়ে অনেকে সত্যি সত্যি ঘাবড়ে যায়। তো সত্যি তো, সত্যি তো, যদি হেভি পরিশ্রম করে যদি ইনকাম না হয়, ভাই একটা জিনিস একটু ম্যাচ করে দেখবে, যদি আমাদের কাছে একটু সামাজিক জানকারি থাকে। যেও দেখেছি আমরা কিছু কিছু মানুষ আছে যাদেরকে আমরা দিন মজুর বলি, মানে দিন আনা দিন খাওয়া। যেমন রাজমিস্ত্রির লেবার, যারা মাটি খাট কাজ করে, দেখেছি কি দেখিনি? এরা কি করে? এরা যখন তোমার বাড়িতে বা তোমার জায়গায় কাজ করতে আসছে, কাজ কমপ্লিট, হাত তুলে দাঁড়িয়ে থাকে, টাকা দাও, বাড়ি দাও। হয় কি হয় না? Yes. এদেরকে যদি বলা হয় যে আজকে টাকা দেবো না, ওরা কি করবে? অশান্তি শুরু করে দেবে, অশান্তি ঝগড়া শুরু করে দেবে। হ্যাঁ, কেন টাকা দেবো না? কেন? কারণ এদের মেন্টালিটি কি? দিন আনা দিন খাওয়া। কিন্তু কিছু মানুষ আছে বলছে না, আজকে দিলে হবে না, আজকে দিতে হবে না, তুমি 1 সপ্তাহ পরে দিও, 1 সপ্তাহ পরে দিও, 7 দিন কাজ করবো, 7 দিনের পর 100 টাকা করে, 700 টাকা পাবো, কিংবা 300 টাকা করে, 2000 টাকা পাবো, তুমি 1 সপ্তাহ পরে দিও, 1 সপ্তাহ পরে দিও। এরা কি করে? এরাও ইনকাম করছে, কিন্তু এদের থেকে একটু বেশি ইনকাম করে, এদের থেকে একটু বেশি ইনকাম করে। এবার আরেকটা ক্যাটাগরি আছে যারা জব হোল্ডার। এরা কি করছে না, আমি 7 দিন, আমি 1 মাস ওয়েট করবো, 1 মাস ওয়েট করবো। আর যখন 1 মাস ওয়েট করছে, মাসের পরে কি পাচ্ছে? স্যালারি পাচ্ছে। আমরা দেখে বলছি কি জব হোল্ডার। এদের অবস্থা কি? এই মানুষগুলো থেকে আরো একটু বেটার, এরা আরেকটু বেশি ইনকাম করে। দেখতে পাই কি পাই না আমরা? Yes. এরা বাইক কিনে ফেলে, এরা গাড়ি কিনে ফেলে, পারে কি পারে না? কিন্তু তারপরে কি হয়? তারপরে গিয়ে স্টপ হয়ে যায়, তারপরে কিছু করতে পারে না। এদের লাইফের অ্যাচিভমেন্ট কি? একটা দোতলা বাড়ি হবে, একটা 2 চাকা বাইক হবে, আর একটা ফ্যামিলি হবে, ব্যাস অ্যাচিভমেন্ট। এর বাইরে আর কিছু চাই না। কিন্তু এর পরেও একটা ক্যাটাগরি আছে, এরপরেও একটা ক্যাটাগরি আছে যাদের কাছে কি বলছে যে না, 1 মাস 2 মাস না, আমি 1 বছর ওয়েট করবো, 1 বছর ওয়েট করবো। আর 1 বছর যখন ওয়েট করবো, 1 বছর ওয়েট করার পরে তারপরে আমি টাকা নেবো। এরা কি করে? বড় বড় প্রজেক্টের উপরে কাজ করে, Yes. প্রজেক্টের উপরে কাজ করে, বিভিন্ন রকম জায়গায় পারফরমেন্সের উপরে কাজ করে। আর এখান থেকে কি হয়? এরা আরও বেশি ইনকাম করে। এদেরকে আমরা কি বলি? মিনি সেলিব্রিটি। যেমন আজকে যারা মেগাস্টার, সিরিয়ালের হিরো হিরোইন, এরা কিন্তু মাসে মাইনে পায় না, এরা বছরে পায়। Yes. বুঝতে পারলে বিষয়টা? Yes. তো তারপরে একটা কি, কিন্তু এখানেও শেষ না, সোসাইটি এখানেও শেষ না, এর উপরেও আসছে আরেকটা ক্যাটাগরি। বলছি আরেকটা ক্যাটাগরির মানুষ আছে যারা কি বলছে, এরকম 1 বছর 2 বছর না, আমি 5 বছর 10 বছর 15 বছর আমি অপেক্ষা করতে পারি ইনকামের জন্য, প্রফিটের জন্য। তারা কে? বড় বড় বিজনেসম্যান। Yes. এই যে মার্কেটে জিও কোম্পানি যখন স্টাবলিশ হয়, তার 5 বছর আগের থেকে পরিকল্পনা চলছে, তার 5 বছর আগের থেকে প্রস্তুতি চলছে যে হ্যাঁ কীভাবে স্টাবলিশ করতে হবে। আর 5 বছর পরে যখন মার্কেটে আসে, তখন সবার কাছে যাতে ফ্রিতে দিচ্ছে, তখন আমরা ভাবছি কি যে কী করছে এইসব কোম্পানি, কী করছে জিও, ফ্রিতে দিতে লাভ করতে হবে। 2 বছর ফ্রিতে দেওয়ার পরে 3 বছরের মাথায় টাকা দাও, এবার রিচার্জ করো, ওর প্রফিট 1 বছরে উঠে গেছে। তাহলে ওই মানুষটা আজকে এদের মধ্যে সবথেকে বেশি টাকা ইনকাম করছে। এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি? সাইকোলজি কি বলছে? যে যত বেশি পরিশ্রম করার পরও যত বেশি ধৈর্য ধরতে পারবে, যত বেশি লং টাইম মাইন্ড সেট রাখতে পারবে, সে তত বড় জায়গায় পৌঁছতে পারবে, তত বেশি বড় জায়গায় পৌঁছতে পারবে। কিন্তু বিষয়টা হচ্ছে কি, আমরা ওই যে দিন আনা দিন খাওয়া মাইন্ড সমাজের থেকে উঠে এসেছি। আর এই কারণে কি থাকে, আমাদের ধৈর্য শুরু থেকেই থাকে না। আমাকে এক্ষুনি দিতে হবে, এক্ষুনি, আর এক্ষুনি, মানে শয়তানে। আমরা ছোটবেলায় একটা কথা শুনতাম পরিবারের কাছ থেকে, বাবা মার কাছ থেকে, শয়তানের কাজ তাড়াতাড়ি কাজ শয়তানের করে, শয়তানে করে। তাহলে আবার এত তাড়াতাড়ি কেন করছি আমরা, এত তাড়াতাড়ি আমরা কেন করছি? এই বিষয়টা হচ্ছে কি, এক্ষুনি পাওয়ার মানসিকতা যাদের কাছে থাকবে, তারা এখান থেকে কিছু করতে পারবে না। এখান থেকে কেন, কোনো জায়গাতে কিছু করতে পারবে না, ওদের কাছে একটাই থাকবে, দিন আনা দিন খাওয়া। এদের পরিবারে কি হবে? সকাল থেকে দুপুর পর্যন্ত খাটবে, বিকেলবেলা একটুখানি ঘাস খেলবে, সন্ধ্যাবেলা খাবে দাবে, 8টার মধ্যে ঘুমিয়ে পড়বে, 8টার মধ্যে ঘুমিয়ে পড়বে। আর এদের ছেলেমেয়েরা কি করবে? বাবার সামনে মার সামনে এমনভাবে উজুম খিস্তি মারে, এমনভাবে ব্যবহার করে যে না, বাবা তো মাই ডিয়ার, বাবা তো মাই ডিয়ার। আমার দেখি যেরকম অনেক ছেলেমেয়েকে, যে বাবার সামনে মায়ের সামনে সিগারেট ফুটছে, বাবার সামনে মায়ের সামনে খিস্তি খেউড়ি করছে, করছে কি করে না? কোন কোন ঘরে ছেলেমেয়েরা করে? এই ঘরে ছেলেমেয়েরা করে যারা 8টার মধ্যে ঘুমিয়ে পড়ে। বুঝতে পারলাম বিষয়টা?
তো আমাকে যদি সেই জায়গা থেকে যদি বেরোতে হয়, তো আমাকে কী করতে হবে? আমাকে একটু লং টাইম মাইন্ডসেটও রাখতে হবে, লং টাইম মাইন্ডসেটও রাখতে হবে। আমার মনে পড়ে যে যখন আমার বিজনেস স্টার্ট হয়নি, মানে পুরোপুরিভাবে রিদেমে টার্ম স্টার্ট হয়নি, তো আমি একদিন ইয়েতে একটা সেলুনে বসে, মানে বিষয়টা হচ্ছে হর্ষিত তখন আসেনি অথিত। তো বিষয়টা হচ্ছে কি যে আমি একদিন একটা সেলুনে বসে মানে নিজে নিজে ইমাজিন করছিলাম, যে কারণ প্ল্যানিংটা দেখেছি যে আজকে যদি এই বছর যদি আমি 10,000 টাকা ইনকাম করি, যদি ঠিকঠাকভাবে কাজটা করতে পারি, পরের বছর কত হবে ইনকামটা। এবার যদি আমি 3,000 টাকা ইনকাম করি, পরের বছর ইনকামটা কত হতে পারে। তো যেহেতু কম্পাউন্ডিং আমরা দেখেছি, তো কম্পাউন্ডিং ব্যাপারটা ইমাজিন করছি, যদি এবছর যদি আমার কিছু টিম হয়, ধরো আমি 3,000 টাকাই কামালাম, আর ওই 3,000 থেকে আমি কম্পাউন্ডিং করলাম, পরের বছর আমার ইনকাম হবে 30,000 টাকা। 10 গুণ বিজনেস করেছি, 30,000 টাকা। বেশ, শুনে কোনো একটা আসলো না। ঠিক আছে, চলো আরেকটু দেখা যাক দূরে। তারপরের বছর যদি সেই আরেকটা শূন্য বাড়ি, 3,000 থেকে 30,000 থেকে 3 লাখ, বছরে 3 লাখ টাকা। এবার একটুখানি আস্তে আস্তে আরাম আরাম লাগছে, পাকা হাওয়াটা ঠান্ডা লাগছে। এবার ঠিক আছে, চলো 3 লাখ টাকা হয়ে গেল। বেশ, তারপরের বছর আবার একটা শূন্য বাড়লো, 3 লাখ থেকে 30 লাখ। যখন বছরে 30 লাখ টাকা যখনই ভাবলাম, তো দেখলাম সাইড করে পুরো ঘরটা যেন এসি হয়ে গেল। হ্যাঁ, সেরকম হলে এত আরাম কোথা থেকে আসছে? তখনই ভাবছি যে হ্যাঁ, 30 লাখ টাকা যে ইনকাম করে, 30 লাখ টাকা বছরে ইনকাম মানে মাসে কত টাকা ইনকাম? কম করে 2.5 লাখ টাকা ইনকাম। আজকে ওটাই বাস্তবে পরিণত হয়েছে। তো বিষয়টা হচ্ছে ওই জায়গায় দাঁড়িয়ে যখন আমি এই জায়গাটা ইমাজিন করছিলাম, তো সেই সময় দাঁড়িয়ে তেমন ইমাজিন করতে ভালো লাগছে, বেশ মজা লাগছে। তো আমি নিজে নিজে হাসছি। তো সেই সময় দাঁড়িয়ে আমার একটা বন্ধু পাশে দাঁড়িয়ে কি জিজ্ঞাসা করছি, কি রে ভাই, হঠাৎ করে তুই এত হাসি মুখ কেন? কেন নতুন কোনো ফেস দেখেছিস নাকি? নতুন কোনো গার্লফ্রেন্ডের কথা মনে পড়ছে? না, হ্যাঁ ভাই, তুই যারা বলছিস তাই। বলে হ্যাঁ, আমি তো জানি তোর তো এরকম কোনো ব্যাপার নেই, তুই বল ঠিক করে বল। না, তুই জানিস কথা বলছিস কেন? বলে তাহলে হাসছিস কেন, কারণটা বল। না ভাই, আমি যেটা কাজ করছি না, ওখানে একটা প্ল্যানিং পেয়েছি, তো প্ল্যানিংটাকে নিয়ে ভাবছিলাম আর হাসছিলাম। এত সুন্দর মজার জায়গা না, কি বলবো ভাই, কি বলবো। ও তখন শুনে বলছে, তাহলে মানুষ কাজের জায়গা শুনে মানুষ বিরক্ত হয়, কাজের জায়গা শুনে মানুষ হাসাহাসি করছে, কিরকম কাজ হতে পারে, মজার কী কাজ হতে পারে? না ভাই, তুই বুঝবে না, যে কাজটাকে না দেখবে সে বুঝবে না। বলে কিরকম, তুই আমাকে বলে বোঝা। সিস্টেম থেকে কিছু তো ট্রেনিং পেয়েছি আমি, কথা তো জানি আমি। তো ওকে একটা কোশ্চেন করি, ঠিক আছে তুই বল রসগোল্লা খেয়েছিস? বলে হ্যাঁ খেয়েছি। কিরকম খেতে? বলে মিষ্টি। না, দই খেয়েছিস? বলে হ্যাঁ খেয়েছি। কিরকম খেতে? বলে মিষ্টি। দুটোই মিষ্টি সেম? বলে না, দুটো দু রকম। বলে তাহলে কিরকম মিষ্টি? রসগোল্লা কিরকম আর দই কিরকম মিষ্টি? বলে রসগোল্লার মতন, দই দইয়ের মতন। সেটা বুঝলাম, কিরকম? বলে তোকে কী করে বোঝাই, তোর জন্য তোকে খেতে হবে মিষ্টিটা। বলে হ্যাঁ, একদম ঠিক তাই। তুই কাজটা যদি বুঝতে হয়, দেখতে হবে তো, করতে হবে তো। তো বলি আচ্ছা আচ্ছা আচ্ছা। তো তখন ও বলছে, ঠিক আছে তোমাদের কাজ, ঠিক আছে চল, আমি তো যে কাজ করছি, আমার একটা ভাই কাজ করছে, তুই ওকে একটু দেখ না কি হয়। আর ঠিক আছে। তার কিছুদিন পরে আমি হরষিতকে মেসেজ দিই, বুঝতে পারলাম। এবার হরষিতের কাছে এই যে পজিটিভিটিটা, হ্যাঁ এখান থেকে সত্যি ফিউচার হবে, এখান থেকে এই বিলিপটা ওর কাছ থেকে অ্যাকচুয়ালি কোথা থেকে গিয়েছিল, ওই যে বন্ধুটা আমার কাছে যে এক্সপ্রেশনটা দেখেছিল না, মজাদার এক্সপ্রেশন, ওটাকে পজিটিভিটি দিয়েছিল, বুঝতে পারলাম বিষয়টা। তো এই যে জিনিসটা, এই যে আমাদের ওখানে কী ভাবছিলাম, ওখানে বসে বসে কোনটা আমাকে মজা দিয়েছিল, লং টার্ম প্ল্যান। যে হ্যাঁ, হতে পারে আজকে আমার কাছে ইনকাম নেই, হতে পারে আজকে আমার ইনকাম কম, কিন্তু আজ থেকে 5 বছর পরে যদি আমার পিকচার দেখতে যাচ্ছি, তখন আমি কোটিপতি। আর এই লং টার্ম প্ল্যানিংটাই আমাকে আজকে এখানে ধরে রেখেছে, বুঝতে পারলাম বিষয়টা। তো আমাদেরকে এই জায়গাটা দাঁড়িয়ে, যখন অনেকের কী হয়, যখন এই রিজেকশনগুলো আসে না, তো ওই জায়গাটা দাঁড়িয়ে যখন মাইন্ড বোর হয়ে যায়, ওই জায়গাটা দাঁড়িয়ে এই প্ল্যানগুলোকে ভাবতে হয় যে হতে পারে আজকে রেজাল্ট পাচ্ছি না, কিন্তু একটা দিন এমন দিন আসবে, যদি কন্টিনিউ করতে থাকি, এমন দিন আসবে যে আমরা কোটিপতি হতে পারবো। তো বুঝতে পারলাম এই জায়গাটা। তো আমরা এরকম লং টাইম মাইন্ডসেট আপনি কাজটা করতে পারবো। যেভাবে